আহ, জি, লাইভ শুরু হয়ে গেছে। সবাইকে স্বাগতম ক্রস চেক পডকাস্ট চ্যানেলে। আমাদের চ্যানেলটা নতুন। আমরা চাচ্ছি আমাদের আহ, বাংলা ভাষা বা বাংলাদেশের যারা জনগণ আছেন তাদের সাথে আমরা কিছু মত বিনিময় করতে। যেটা আসলে মূলত ব্যাপারটা এরকম যে আমরা আসলে যেই ইনফরমেশনগুলো ইন্টারনেট থেকে পাই, যারা ধর্মপ্রাণ, যারা ধর্মের বিষয়গুলো নিয়ে চর্চা করে, ও তারা কিন্তু মানে যেই সব কন্টেন্ট ইউটিউবে ছড়ানো ছিটানো থাকে বিভিন্ন রকম, আহ, মানে ফাউল কন্টেন্ট, যে যার মতো বলতেছে, কারোর সাথে কোনো কিছুর খবর নাই, এরকম একটা ব্যাপার। তো যেটা মানে এমন হতে পারে যে আমরা আহ, কিছু কিছু বিষয় নিয়ে আমরা নিলাম এক একটা টপিক নিয়ে, এবং সেই টপিকটা আমরা বিভিন্নভাবে ক্রস চেক করলাম যে আসলে এটা আহ, কতটুকু আহ, আসলে যা বলা হচ্ছে বা আমরা যতটুকু জানি সেটা কতটুকু ঠিক বা ব্যাঠিক। তো এই জন্য আমাদের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা। আমরা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলবো, পাশাপাশি আমাদের যারা পরিচিত আছেন আহ, তারা এই প্রোগ্রামটা দেখবেন। তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং তাদের প্রশ্নগুলোর জবাবও আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা নিজেরাও একটু অন্যদের থেকে শিখবো, আমরা কিছু কথা বলবো, জাস্ট আড্ডা এবং শেখা। তো এই জন্য আমাদের প্রোগ্রামটা করা। তো আমাদের সাথে যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রস চেক পডকাস্টে। আমাদের সাথে আজকে আছেন আমার খুবই পছন্দ এবং পরিচিত এক ভাই, আমাদের সৈয়দ শরীফুল আলম ভাই। ইনি পেশায় হচ্ছেন প্রকৌশলী, খুব ভালো মানের ইঞ্জিনিয়ার। আমার পিসি ঠিক করে দিয়েছিলেন একদিন। তো উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পিসি ইঞ্জিনিয়ার না আর কি। তো তার থেকে বড় বিষয় হচ্ছে উনি খুব ভালো গবেষক আর কি। ফিলোসফি নিয়ে, যুক্তিবিদ্যা নিয়ে খুব ভালো তার দীর্ঘদিনের একটা তার চর্চা আছে আর কি, আমি শুনেছি এবং দেখেছি। তো সে কারণে আমি চিন্তা করলাম যে আমরা আসি একটু নিজেরা কেন একটু কথা বলে আমরা নিজেরা কিছু ডিসকাস করি, আমাদের যারা পরিচিত আছে তাদের কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু নতুনভাবে ইয়ে করি। তো আমাদের শরীফ ভাইকে আগেই জয়েন করে ফেলেছি। শরীফ আগেই সালাম দেওয়া উচিত ছিল। শরীফ ভাই সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছি। দর্শক শ্রোতা আশা করি ভালোই আছে। যদিও আনপ্রেডিক্টেবল লাইফ, যাই হোক আলহামদুলিল্লাহ বলাটা আমার মনে বেস্ট প্র্যাকটিস। না, থ্যাংক ইউ আপনার আমাদের পডকাস্ট আসার জন্য। তো আমরা আমাদের যে ইয়াটা ছিল যে ইসলামিক সমাজ ব্যবস্থা, এটা হচ্ছে মূল ব্যাপার। এবং এর একটা পার্ট হচ্ছে ইসলাম এবং সেকুলারিজমের দৃষ্টিতে ইসলামিক সমাজ ব্যবস্থা বা ইসলামিক সমাজ ব্যবস্থার যে প্যাটার্নটা আমরা নিয়ে আলোচনা করব। সেকুলার সমাজ ব্যবস্থা কেমন হতে পারে, ইসলামিক সমাজ ব্যবস্থা কেমন হতে পারে, এবং দুটোর মধ্যে আসলে আলটিমেটলি কোনটা নট অনলি মুসলমান, নট অনলি হিন্দু বা খ্রিস্টান, সকল মানুষের জন্য কোন সিস্টেমটা আসলে ভালো হবে, এবং এটা নিয়েই আমরা আসলে চেষ্টা করব যে একটু কথা বলার জন্য। তো একটু আমরা যে যদি প্রথমে প্রথমে আসি যে কেন ইসলামী সমাজ ব্যবস্থা নিয়ে বা ইসলামী সমাজ দর্শন নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেটার কারণ হলো আমরা যদি সম্প্রতিকালে বাংলাদেশের দিকে একটু তাকাই, দুটো জিনিস আমরা দেখতে পাবো। শরীফ ভাই একটু হয়তো আমার সাথে একমত হবেন, দ্বিমত হলে আপনি বলবেন অবশ্যই। সেটা হচ্ছে যে ইসলামিক মাইন্ডেড যারা, তারা সবসময় আমাদের যারা মাওলানা আছেন, আমাদের যারা ইসলামিক স্কলার্স আছেন, তাদের কথার দিকে তাকিয়ে থাকেন। তারা যদি আজকে বলেন যে হ্যাঁ ইসলামিক সমাজ ব্যবস্থা এরকম এরকম হবে, এইরকম একটা কাঠামো হতে পারে, তাহলে মানুষ কিন্তু ওটাকেই অনুকরণ করার চেষ্টা করে। দেখেন আমরা যদি নাম ধরেই বলি, আমাদের পডকাস্টটা খুব একটা ফেমাস পডকাস্ট, আমরা নাম ধরে বললে সমস্যা হবে না মনে হয়। আর যদি কেউ পরে শুনে থাকেন আমাদের ক্ষমা করে দিবেন, আমরা জাস্ট নিজেরা চর্চা করার জন্য কথাগুলো বলছি। আমরা যদি আহমদুল্লাহ সাহেবকে বলি, হ্যাঁ, আসুনা ফাউন্ডেশনের আহমদুল্লাহ সাহেব কিছু কিছু বিষয়ে কথা বলেন, তার অনুসারীরা কিন্তু ওটাকে খুবই প্রাধান্য দেন। হ্যাঁ, খুবই প্রাধান্য দেন। আবার আমরা যদি মানে যারা আহলে হাদিস আছেন তাদের কথা বলি, তাদের কিন্তু তারা কিন্তু তাদের একটা প্যাটার্নে একটা লিডারশিপে চলেন। তো আমার কথা হচ্ছে যে আমরা যারাই এখানে বাংলাদেশের এই মুসলিম কিছু মুসলমান যারা দ্বিধা বিভক্ত অবস্থায় আছে তাদেরকে নিয়ে যখন কথা বলছি, তাদের সামনে রেখে কথা বলছি, তখন আসলে মানে পরস্পর বিরোধী কথা আমরা খুঁজে পাই। সবচেয়ে মারাত্মক ব্যাপার যেটা যে আহ, আহ, মানে জামাত ইসলাম বলেন বা ইসলামী আন্দোলন বলেন বা যারা হচ্ছে পলিটিক্যালি অ্যাক্টিভেট বাংলাদেশে, এবং তারা পলিটিক্যালি সব বিষয়গুলোকে ইয়ে করে,
এই লোকজনগুলোকে বা এই দলগুলোকে যদি আমরা দেখি, দেখবেন যে এদেরও ওইভাবে কোনো রকম খুব মানে ক্লিয়ার কোনো সংবিধান বা কোনো মতাদর্শ নাই যে আমরা এইভাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা চালাবো। তো আলটিমেটলি আমরা কি বুঝতে পারছি? আসলে ইসলামিক সমাজ দর্শন যেটা, সমাজটা কিরকম হবে? ইসলামিক সমাজটা কি রূপে আমরা দেখতে পাচ্ছি? আমরা যদি আজকে একজন বিধর্মীর সাথে কথা বলি, তিনি যদি আমাকে জিজ্ঞেস করে, "ভাই আপনারা তো এই বলতেছেন ইসলামিক আইন, ইসলামিক সমাজ হবে, এই ছিল, সেই ছিল।" হ্যাঁ, ছিল ১৫০০ বছর আগে, সেটা ফরগেট ইট। আমরা তো দেখি না, আপনিও দেখেন নাই। আচ্ছা আমাকে বলেন তো আপনারা ইসলামিক রাষ্ট্র কায়েম করলে আপনার কিরকম রাষ্ট্র হবে? এখানে অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে? হ্যাঁ? আমি যদি সুদের ব্যবসা করতে চাই সেখানে করতে পারবো কিনা? আমি একজন হিন্দু হিসেবে বা খ্রিস্টান হিসেবে আপনাদের এখানে থাকলে আমাকে কতল করে ফেলবে কিনা? এই উত্তরটা আমরা কিভাবে দেব? আসলে ইসলামিক সমাজ ব্যবস্থা নিয়ে আমাদের আসলে ওইভাবে কোনো দিক নির্দেশনা আমি স্পষ্টই পাই না। তো এইজন্য আমার মনে হয় যে আমরা নিজেরা একটু ডিসকাস করতে পারি যে আসলে কোথায় কি আছে। আমরা আস্তে কথা বলব। তো এই বিষয়ে একটু আমি শরীফুল ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে আপনার কি মনে হয় যে এই বিষয়টা কি আসলে প্রয়োজন কিনা বাংলাদেশে? আর পাশাপাশি আমি বলে রাখি, আমাদের যারা দর্শক আছেন তারা যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আমরা সেটার উত্তর দিব ইনশাআল্লাহ। জি, শরীফুল ভাই। আচ্ছা, ভাইয়া হচ্ছে অনেক বড় একটা বর্ণনা দিয়েছেন। তো এখানে আমি যদি জানতে চাই আসলে স্পেসিফিক প্রশ্নটা কি, যে আমাদের সমাজ ব্যবস্থা কেমন সেটা নিয়ে কথা বলা, বা ইসলামিক সমাজ যদি আমি ইমপ্লিমেন্ট করি বাংলাদেশে সমাজটা কেমন হবে এটা নিয়ে বলবো? কোনো ক্লিয়ার কাট ধারণা পাচ্ছি না। ইভেন যারা মুসলমান বলে দাবি করছে তার মধ্যেও কোন ইউনিটি ব্যাপারটা নিয়ে না, সেটা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, আমার যেটা মনে হয় যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি এটা কেন বলবো? হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার যে আমরা কেন এই টপিকটা নিয়ে কথা বলি, এর প্রয়োজনীয়তা আছে কিনা বাংলাদেশে আসলে। হ্যাঁ, এটার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কারণ এখানে বিভিন্ন ইসলামপন্থী লোকজন, যেমন আপনি উদাহরণ হিসাবে বললেন যে আহমদুল্লাহর হুজুরের অনুসারী, তো তারা আহমদুল্লাহ হুজুর আমি শুনতে পাচ্ছি না কথা, মেবি আমি নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। এখন এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তারা হচ্ছে আহমদুল্লাহ হুজুরকে ইসলাম হিসাবে মানে। তো আহমদুল্লাহ হুজুর যেটা বলবে সেটাই তারা একসেপ্ট করবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন আমি একটা ডাইভার্স কমিউনিটিতে বিলং করব এবং ডাইভার্স চিন্তা ভাবনার মানুষের সাথে মিশবো, তখন যদি আমি একটা প্রপোজাল দেই, তখন আমার উচিত হবে সেই ব্যাপারে একটু ইন ডিটেইল কথাবার্তা বলা। তো যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে বাংলাদেশে অনেকেই আহ, ইসলামী ঘরানার মধ্যে যদি দুইটা বড় মতাদর্শের লোক আছে, তার একটা হচ্ছে ট্রেডিশনাল বা অর্থোডক্স খিলাফাপন্থী লোকজন, আর আরেকটা হচ্ছে জামাতে ইসলামী, যারাও হচ্ছে শরিয়া ভিত্তিক শাসন কায়েম করার কথা বলে, ইনডিরেক্টলি বা ডিরেক্টলি যেভাবে ঘুরিয়ে পেঁচুক তারা কথাটা বলে। তো কিন্তু যখন এদেরকে আপনি ইনডেপথ কোশ্চেন করবেন এই ব্যাপারগুলি নিয়ে, তখন কিন্তু তারা কোনো ক্লিয়ার কাট উত্তর দেয় না বা দিতে পারে না। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে তারা নিজেরাও এই ব্যাপারটা জানে না, আর না জানার কারণে তারা এটা ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারে না। আর যখন মানুষ কোনো ক্লিয়ার কাট স্পষ্ট আনসার পাবে না, তখন তারা ওই জিনিসটার ব্যাপারে স্কেপটিক স্কেপটিক তো ডেফিনেটলি হবে, বরং এটা আরো বৃদ্ধি পাবে দিনকে দিন, এবং তাদের উপর রিলায়েবিলিটি হারাবে। তো এই ক্ষেত্রে তাদের যে ব্যাপারটার অভাব আমি যেটা মনে করি সেটা হচ্ছে তাদের অথেন্টিসিটির অভাব। তাদের আহ, ভিতরে এবং বাহিরের যে ভিতরে চিন্তা ভাবনা এবং বাইরের যে কাজকর্ম সেখানে তাদের অথেন্টিসিটির অভাব। তারা আসলেই যেটা ভাবে বা যেটা আসলে করতে চায় সেই জিনিসগুলো এখনো তারা স্পষ্টভাবে বলতে পারে না। তো এটা হচ্ছে একটা সমস্যা তাদের। তো আমরা যদি চাই যে আমরা একটা ইনক্লুসিভ কি বলবো সোসাইটি তৈরি করবো, বা সবাইকে আমাদের চিন্তা ভাবনার ব্যাপারে জানাবো বা ওপেন ডিসকাশনের ব্যবস্থা করব, তখন আমাদের আরো ওপেন হতে হবে। আর যদি আমরা ওপেন হই, আমাদের অথেন্টিসিটি তারা পায়, তখন তারা এই জিনিসটার প্রতি অ্যাট্রাক্টেড হবে আর ইন্টারেস্টেড ফিল হবে। ওকে,
জনি ভাই কোথায় চলে গেলেন আমাকে রেখে? না, না, আছি। আমি জাস্ট একটু এছাড়া আ বিভিন্ন ইয়াগুলো দেখতেছিলাম কি অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, খুব সুন্দর। মানে আসলেই আমাদের এখানে হ্যাঁ, প্রয়োজনীয়তা আছে। আমি যদি একটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাই। যেমন ধরেন আ কয়েক মাস আগে জুলাই বিপ্লবের কিছুদিন পরে অ্যা মেবি আ কি জানি একজন মহিলা আছেন না? ওই যে দীপ্তি মেবি কি জানি নাম। উনি একজন জার্নালিস্ট। দীপ্তি, হ্যাঁ, হ্যাঁ, ওই যে হ্যাঁ, 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 অ্যা উনার অ্যাঙ্কারিং টক করে শোতে চ্যানেলে। হ্যাঁ। তো উনার টক শোতে জামাত ইসলামের আমির শফিক সাহেব আসছিলেন। তো উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আ আসলে ইসলামিক আপনারা যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছেন বা ইসলামিক রাষ্ট্র চাচ্ছেন সেটার আসলে রূপরেখা কেমন হবে? একটা মানে আমরা যদি জনগণ জানতে চায় আপনারা কেমন ভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম করবেন বা ইসলামিক রাষ্ট্র কিভাবে চলবে? তো উনি বলছেন ইসলামিক সাহাবাদের আ যে আ রাষ্ট্র আছে বা যেভাবে চালিয়েছেন সেভাবে চলবে আসলে। তো উনি বলছিলেন একটা মডেল আমাদেরকে বলেন। পৃথিবীতে তো অনেক জায়গায় ইসলামিক রাষ্ট্র আছে। আ মা আফগানিস্তানে আছে, সৌদি আরবে আছে, কাতারে আছে, ইরানে আছে। আপনি কোনটার আদলে করতে চাচ্ছেন? বা তিনি বলছেন যে, "না, এগুলো কোনটাই না। আমরা আ একটু ডিফারেন্ট টাইপ অফ রাষ্ট্র করব এবং সেটা সাহাবাদের আদলে।" তো তখন মানে সোজা কথা হচ্ছে উনি কোন রূপরেখা দিতে পারেন নাই যে, "হ্যাঁ, আমি এই ধরনের রাষ্ট্র করতে চাচ্ছি, এর আদলে করতে চাচ্ছি বা এই আ রুলস গুলো আমরা নিয়ে আসতে চাচ্ছি।" মানে আ আমার মনে হয় কিছুটা ধোঁয়াশা আমাদের সবার মধ্যেই আছে। তো এই জায়গা থেকে আমাদের আসলে কথা বলা উচিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে একটা টপিক রেখেছি সেকুলারিজম। সেকুলারিজম কেন? কারণ আমাদের যারা সেকুলারিজম এর অনুসারী আছে বা যারা এটাকে চর্চা করে, এই লোকরা কিন্তু এই টপিক গুলো নিয়ে কথা বলে যে ইসলামে আসলে যারা আছে তারা এরকম কোনো প্রিয় রাষ্ট্র ব্যবস্থাটা নাই। এবং এই জবাবটা আসলে আল্টিমেটলি আমরা ওই যে জাস্ট এক ধরনের পিঠ দিয়ে ঠেলার মতো করেই ইসলামিক সংগঠনগুলো ঠেলে আরকি বা দলগুলো। বাট কেউ এরকম পিওর আ কোনো রূপরেখা দিতে পারে না। তো যে কারণে হয় কি যে আমরা আসলে কিছু বলতে পারি না। তো আজকে আমি এইজন্য তো আমার এখানে একটা প্রশ্ন, যদিও এখন পর্যন্ত আমাদের কেউ প্রশ্ন করেন নাই। আমাদের যারা লাইভ দেখছেন তারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। তো আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার কি মনে হয় যে ইসলামিক সমাজ ব্যবস্থার রূপরেখাটা আ কি আসলে সকল মানুষের জন্য আ মানে প্রযোজ্য? মানে সকলের কল্যাণ বয়ে আনবে এরকম? নাকি আমরা যেরকম জানি যে না ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা অনেকে যেটা মনে করে বা সেকুলাররা বলে যে এটা অন্যান্য বিধর্মীদের উপরে একটা স্টিম রোলার চালাবে যেটা হয়তো ইসলামিক ইতিহাসে অনেক জায়গায় অনেক ইতিহাসে পাওয়া যাচ্ছে। তো আপনার কি মনে হয় ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে বা হওয়া উচিত? ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বলতে সাধারণত মানুষ যা বুঝে, যেমন আপনি যদি একটা সেকুলার বা একটা বিধর্মী লোক বা মুসলিম কিন্তু খুব একটা ইসলামিক মানে ইসলাম চর্চার সাথে জড়িত না, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তারা আসলে ইসলামিক রাষ্ট্র বলতে বুঝে ওইখানে চোরের হাত কেটে দেয়, রেপিস্টকে হত্যা করে, মানে এই দুই তিনটা টার্মিনোলজি তাদের কাছে আপনি খুব ভালো মতো পাবেন আর কি, মানে এর বাইরে খুব একটা আর ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ে যায় না। আর ইসলাম যে ব্যাপারটা, ইসলাম যদি আমি যেহেতু মুসলিম সর্বোচ্চ জায়গাতে রেখেই কথা বলবো যে যেহেতু ইসলাম স্রষ্টার তরফ থেকে এসেছে, আর তো স্রষ্টার দেওয়া কোনো একটা জিনিস আর মানুষের দেওয়া কোনো একটা জিনিসের মধ্যে একটা ফান্ডামেন্টাল জায়গায় পার্থক্য আছে। যেমন মানুষ আসলে কোনো জিনিসের ডেভেলপমেন্ট করে কিভাবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যদি আমরা বলি বা যেটাকে আমরা সংক্ষেপে বলি R&D, যেমন আজকে এটা ভালো মনে হচ্ছে 10 বছর পরে সেটা ভালো নাও থাকতে পারে। তো যে 10 বছর যে চলে গেল, 10 বছরে যেসব মানুষ ক্ষতির সম্মুখীন হলো ওই জিনিসটা ফলো করার কারণে, সেটার কিন্তু আর কোনো ইয়ে নাই, কি বলো এটাকে, পে ব্যাক নাই, বা এটা আপনি কোনোভাবে আর ক্ষতিপূরণটাকে ইয়ে করতে পারবেন না। আর যখন আপনি চিন্তা ভাবনা করবেন যে একটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে বা সর্বশক্তিমান কোনো সত্তার কাছ থেকে যার কাছে সব জ্ঞান আছে, সে যখন কোনো একটা কিছু দিবেন তখন সেটা হয় অ্যাবসলিউট, তখন সেটা হয় একদম 100% লেজিট। সেখানে R&D করার মতো কিছু থাকে না। তার মানে আপনি রেডিমেড এমন একটা জিনিস পাচ্ছেন যেটা মানব জাতির জন্য বেস্ট কেস সিনারিও। আর মানুষরা যেটা করবে, যখন মানুষরা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে যায় সেখানে ট্রায়াল হবে, এরর হবে, ডেভেলপমেন্ট হবে। সো এখানে মানুষ দেখা যায় একটা
মানুষ আসলে চাইলেও সর্বোচ্চ বেস্টটা নিয়ে আসতে পারবে না, কারণ মানুষ এটাই বলতে পারবে না যে তারা আসলে কি জানে না, কজ জ্ঞানের পরিধিটা এত বড়, তারা আসলে জানেই না যে তারা কি জানে না। এটা একটা প্রবলেমেটিক জিনিস। তো যারা ইসলামিক শাসন ব্যবস্থার কথা বলে তারা মূলত ইসলামিক শাসন ব্যবস্থার ব্যাপারে জানে না। তারা ইসলাম বিদ্বেষী কিছু লোকজনদের কাছ থেকে ইসলামের শাসন ব্যবস্থার ব্যাপারে শুনে দেন তারা এটার ব্যাপারে কমেন্ট করে। তো আমি যদি একটা সেকুলারকে জিজ্ঞাসা করি যে আপনি আসলে যদি একটা সমাজে বসবাস করতে চান তাহলে আপনি কি কি চান, প্রথম আপনি ধর্মীয়, আপনি তো সেকুলার, আপনার তো অত ধর্ম নিয়ে অত বাধ্যবাধকতা নেই, তো আপনি আসলে কি চান? আপনি চান যে আপনার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হোক, আপনি চান আপনি এমন একটা সমাজে বসবাস করবেন যেখানে আপনি সোশ্যাল সিকিউরিটি পাবেন। তো এই সমস্ত জিনিসগুলি আসলে কোথায় আছে? এখন যদি আমরা পৃথিবীতে সো-কল্ড ডেভেলপড কান্ট্রিগুলি দেখে তাকাই, সেগুলিতে কিন্তু কোথাও নাই। অনফরচুনেটলি যাদেরকে আমরা কিছুটা হলে নেগলেক্ট করি বা বাজে কথাবার্তা বলি, যেমন ধরে নিলাম যে মিডল ইস্টের কিছু জায়গাতে মোটামুটি ইসলামিক শাসন শাসন আছে আর কি, নট আপ টু দ্য মার্ক বাট কোয়ালিটিফুল কিছু না, বাট কিছুটা হলেও আছে। দেখেন ওই জায়গাতে কিন্তু সোশ্যাল নিরাপত্তা সবচেয়ে বেশি। তা আপনার কাছে যদি ইভেন টাকাও থাকে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপ একটা কি বলে ডেভেলপমেন্ট হয়, কিন্তু আপনার যদি সোশ্যাল সিকিউরিটি না থাকে, আপনি যদি আপনার ঘরের লোকজনকে নিয়ে বাইরে বের হতে না পারেন, আপনার বাসায় চোর ডাকাতি হয়, তো আসলে ওই আপনার ডেভেলপমেন্ট দিয়ে কি করবেন? তা আমি যেটা বলতে পারি যে ইসলামিক সোসাইটি এমন একটা সোসাইটি দিতে সক্ষম যেখানে সোশ্যাল সিকিউরিটি থাকবে, ডেফিনেটলি থাকবে, এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হোক, এই সমস্ত জিনিসপত্র বাই প্রোডাক্টই আসবে। বিকজ সোশ্যালি যখন একটা কান্ট্রি স্টেবল হবে, সেখানে যখন দুর্নীতি থাকবে না, করাপশন থাকে না, সো এটা ইনএভিটেবল, অবশ্যম্ভাবী যে সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল বা অবকাঠামোগত ডেভেলপমেন্ট হবে। তো সেকুলাররা মেইনলি এটা নিয়ে চিন্তা ভাবনা করে। তো হ্যাঁ, এতটুকুই আমি বলতে পারি যদি কেউ ইসলামিক ব্যাপারে জিজ্ঞাসা করে আমার কাছে। আর তখন যদি জিজ্ঞাসা করে যে কিভাবে হবে, তখন সেটা আবার আলাদা আলাদা, কারণ এখানে অনেকগুলি ফ্যাক্ট আছে। তখন সেখানে মানুষের কি প্রয়োজন, তারপরে হচ্ছে ইকোনমি কিভাবে কাজ করে, কোরআন ভিত্তিক ইকোনমি কেন বেস্ট, বা সেকুলার ইকোনমির কি প্রবলেম, কিভাবে সেকুলার ইকোনমি একটা শোষণের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে সোসাইটির রিয়েলি সমাজের, তখন এটা আবার বিস্তারিত আলাপ। বাট আমি যদি এক বাক্যে বলি যে ইসলামিক সমাজ ব্যবস্থা এটা এনশিওর করে এখন পৃথিবীতে যা আছে এর চাইতে বেটার সোশ্যাল সিকিউরিটি এন্ড স্টেবিলিটি এনশিওর করে, এতটুকু আমি বলতে পারি। আচ্ছা, আপনি একটা বিষয় বললেন যে মানুষ যদি কোনো সিস্টেম চালু করে, সেটা সৃষ্টিকর্তা যেভাবে চালু করে সেটা যেভাবে সবার জন্য ভালো হবে বা কোয়ালিটিফুল হবে, সেটা মানুষের তৈরি জিনিস মানে যে আইনগুলো সেটা হবে না। তো আমি যতটুকু বুঝেছি বা মনে আছে, তো ব্যাপারটা কি এরকম যে মানে সৃষ্টিকর্তা যেই লটা দিয়েছে সেই লটাই হচ্ছে যদি এমন হয় যে সেই লটা হচ্ছে সবার জন্য উপযুক্ত এবং সেটাই ভালো বা প্রপার, তো সৃষ্টিকর্তা তো এক একজনের কাছে এক এক রকম। আমাদের কাছে আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টিকর্তা, হিন্দুদের কাছে হচ্ছে তাদের ভগবান বা যে যিনি আছেন তিনি হচ্ছে সৃষ্টিকর্তা। আবার খ্রিস্টানরা এক ধরনের খোদা মানেন, তারা সৃষ্টিকর্তা। তো প্রত্যেকেই কিন্তু আসলে আলটিমেটলি একেবারে মানে সেকুলার ছাড়া অন্যান্য ধর্ম যারা আছে সবাই কিন্তু আসলে তাদের সৃষ্টিকর্তার ব্যাপারগুলোকে নিয়েই এই মানে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় বা একটা সমাজ কায়েম করতে চায়। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি কেমন হয়ে গেল যে আমাদের সৃষ্টিকর্তাই বেটার বা আমাদের যেই সমাজ ব্যবস্থা আছে সেটাই কি আসলে বেটার? এটা কিভাবে হয়? নাকি তারাও যদি তাদের সৃষ্টিকর্তার সিস্টেম অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করে সেটাও মানে ইসলামিক সমাজের মতনই ভালো একটা সমাজ হবে, এরকম কি কিছু? এখন এখানে আসলে আমি হ্যাঁ ভালো একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে যে কথাবার্তাগুলি আমরা যদি সবাই একমত হই যে হ্যাঁ আমরা মানুষ যেই সোসাইটি ডেভেলপ করব ট্রায়াল এন্ড এররের মাধ্যমে, এটার চাইতে ডেফিনেটলি গড প্রডিউসড বা গডের একটা গডলি মডেল সোসাইটি বেটার হবে। এটাতে যদি আমি একমত আছি, দেন উই ক্যান টক অ্যাবাউট আওয়ার গডস। যে খ্রিস্টানদের গড নিয়ে আমরা কথা বলতে পারি, তাদের ধর্মগ্রন্থ প্রদত্ত যে সমাজ ব্যবস্থা আছে তখন আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, আমি আমার হিন্দু ভাইয়ের সাথে তখন তাদের কি বলে বেদ গীতা, তাদের যদি আসলে কোনো সমাজ ব্যবস্থা থেকে থাকে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, ওই সিস্টেমে আসতে পারি। বাট একটা গডলি সোসাইটি মানে একটা গড সেন্ট্রিক সোসাইটি ইজ বেটার দেন আ সেকুলার সোসাইটি। সেকুলার সোসাইটি মানুষকে মানে
একদম স্পিরিচুয়ালিটি থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে নেওয়া যায়। আমরা যদি মনে করি যে মানুষ একটা স্পিরিচুয়াল বিং, সেকুলার সোসাইটি যেটা করে সেটা হচ্ছে মানুষের আত্মাকে ধীরে ধীরে মেরে ফেলে। এটা যদি আপনি সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স করতে চান তাহলে করতে পারবেন হচ্ছে এই বাংলাদেশে এই বাম কেন্দ্রিক বা সমাজতান্ত্রিক যেটাই বলি না কেন এই ঘরানার যে ছেলেপেলেগুলি আছে, আপনি আওয়ামী লীগ বলেন কিন্তু কোনো না কোনো ভাবে রিলিজিয়াস প্র্যাকটিস সাথে জড়িত বা সাথে জড়িত, বাট আপনি বামদের দেখেন তাদের যে কালচার বা লাইফস্টাইল, এদেরকে দেখলে আপনার মনে হবে এরা নিষ্প্রাণ, এদের ভিতর কোনো মানুষ নেই, এরা জাস্ট কিছু পশু হেঁটে যাচ্ছেন। হয়তো কিছু মানুষের মধ্যে বেঁচে থাকে, এদের মধ্যে কিচ্ছু নাই। বাট গড সেন্ট্রিক সোসাইটি মানার যে টেন্ডেন্সি মানুষের মধ্যে সেই জিনিসটা থাকে। সো যে গড মানতে চায় বা গড প্রদত্ত সোসাইটিকে মানতে চায়, তাকে যদি আপনি সঠিক গড চিনাতে পারেন তাহলে দেখা যাবে সে গডের সেই স্ট্রাকচারটা ইজিলি মেনে নিবে। সে অতটা কেওটিক হবে না বা উচ্ছৃঙ্খল হবে না যতটুকু এই গডলেস পিপলরা হয়। যেমন আমেরিকার দিকে তাকালে আপনি বুঝতে পারেন যে ইন্ডিয়াতে দেখেন, আপনি ইন্ডিয়া মোটামুটি এক ধর্মকর্ম চর্চা করে এরকম একটা সোসাইটি। তো ইন্ডিয়াতে ট্রান্সজেন্ডারদের অবস্থা দেখেন বা মানে রিলেটিভলি কিন্তু অনেক কম। আর অন্যদিকে পশ্চিমে দেখেন, পশ্চিমারা আপনি যখন গড থেকে দূরে সরে যাবেন তখন আসলে আপনার কোনো মানদণ্ড থাকবে না, যে মানদণ্ডকে কেন্দ্র করে আপনি ভালো মন্দ ডিটারমাইন করতে পারবেন সেটা ওই যে ট্রায়াল এন্ড ইরোরের মাধ্যমে। বাট একটা ট্রায়াল এন্ড ইরোর কমপ্লিট হতে হতে 1000 বছর চলে যেতে পারে। বাট এই 1000 বছরের মানুষগুলি যে ক্ষতির সম্মুখীন করলো সেটার পেব্যাক কে করবে? সেটা তো কেউ দিতে পারবে না। আপনি যখন মানব সভ্যতা থেকে গডকে সরিয়ে দিবেন তখন দেখবেন কি অবস্থা হয়, মানে কতটা ওয়ার্স্ট পর্যায়ে যেতে পারে সেটা আপনি পশ্চিমাদের দিকে তাকালে বুঝতে পারবেন। তারা লিটারালি কনফিউজড, তারা ছেলে না মেয়ে। মানে এর চেয়ে নিকৃষ্ট ব্রেইনের অবস্থার কি হতে পারে যে তারা কনফিউজ, তারা ছেলে না মেয়ে। কেউ বলে আমি কুকুর, কেউ বলে আমি ড্রাগন, কেউ বলে আমি ডাইনোসর, কেউ বলে মানে কি যা ইচ্ছা তাই। তো এই যে এখন যে চিন্তা ভাবনার যে এই শিফটটা, এটা কোথা থেকে আসছে? কারণ ওরা হচ্ছে ওই যে গড কেন্দ্রিক লাইফস্টাইলের যে একটা প্রবণতা মানুষের, সেই জিনিসটা থেকে দূরে আসছে তারা। সো যদি কেউ গডকে মানে, যে গড কেন্দ্রিক লাইফস্টাইল চায়, তখন আমরা তার সাথে ওই ডিসকাশনটা করতে পারি যে ঠিক আছে, তুমি তো একটা গডকে যদি মেনে থাকো তাহলে সেই গড কেন্দ্রিক লাইফস্টাইল আমার সামনে নিয়ে আসো, আমিও আমার গড কেন্দ্রিক লাইফস্টাইলটা নিয়ে আসি। লেটস সি হুইচ ওয়ান ইজ বেটার, আর কোনটা মানব সভ্যতা বা মানব জাতির জন্য বেশি ইমপ্লিকেবল। এই ডিসকাশনটা আমরা তখন করতে পারি তার সাথে। ওকে ওকে ওকে, তার মানে হচ্ছে যে আমরা প্রত্যেকের যেই কনস্টিটিউশন আছে বা চিন্তাভাবনা আছে বা একটা আহ, মানে ধারণা আছে যে আমরা এই ধরনের সমাজ ব্যবস্থা করব। যেমন চীনে বা রাশিয়ায় কিন্তু এক ধরনের সমাজতান্ত্রিক কিছু ধারা ওখানে তৈরি হয়েছিল বা এখনও কিছু কিছু আছে। আবার ইন্ডিয়ায়, মালদ্বীপে আমরা বিভিন্ন জায়গায় যদি দেখি, এক এক জায়গায় এক এক ধরনের রাষ্ট্রীয় বা ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থা আছে। যদিও ওখানে আবার মতানৈক্য আছে যে এরা এই ধরনের মানে প্রপারলি রাষ্ট্র ব্যবস্থা চালায় না ধর্মীয় নীতি অনুসারে। তো তারপরেও আমরা যদি এটা মনে করি যে এই ধরনের কিছু রাষ্ট্র ব্যবস্থা আছে, তো সবাই মিলে একটা টেবিলে বসা যায় যে কারটা বেটার, আসি আমরা নিজেরা চিন্তা করি। তো ঠিক আছে, আমরা মোটামুটি একটা বিষয় আসলাম যে আসলে আমরা ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার যে ব্যাপারগুলো সেগুলো কেন প্রয়োজন এবং এখানে প্রয়োজনীয়তাটা কি। তো আমরা এখন একটা ব্যাপারে আসবো যে আমাদের যে বাংলাদেশের ট্রেডিশনাল বা আমাদের মানে বর্তমান সময়ে যদি ধরি, ট্রেডিশনালটা বাদ দিয়ে বর্তমান সময়ে যারা ইসলামিক রাষ্ট্র জন্য পলিটিক্যালি অ্যাক্টিভ বা বিভিন্ন সংগঠন আছেন যারা সংগঠন এই করতে, আমরা আমাদের অনেকেই এই প্রোগ্রাম হয়তো দেখতে পারেন। তো আমরা তাদেরকে সম্মান রেখেই বলছি যে আসলে শরীফ ভাই কি মনে করেন যে আসলে এনারা যেই ধরনের পলিটিক্যালি অ্যাক্টিভিটি দেখাচ্ছেন বা আসতেছেন, যদি এনারা কখনো ক্ষমতায় আসেন তাহলে আলটিমেটলি সমাজ, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা কায়েম হওয়া বা প্রপারলি ইসলামিক সমাজ ব্যবস্থা কি কায়েম হওয়া সম্ভব? আপনি কি মনে করেন? মানে আপনি কি প্রশ্নটা এমন যে যারা মানে ইসলামী ঘরানার লোকজনদের কথা জিজ্ঞাসা করছেন না সেকুলার ঘরানার? না না, মানে সেই ইসলামিক ঘরানা, প্রশ্নটা মানে যারা হচ্ছে ইসলামিক এখন মানে পলিটিক্যালি অ্যাক্টিভ বা যারা ইসলামিক রাষ্ট্রের জন্য বিভিন্ন সময় অ্যাক্টিভ থাকেন। আবার অনেকে আছেন না, যেমন তাবলিগ জামাত কিন্তু কখনোই মানে ইয়া করেন না যে হ্যাঁ আমি যেটাকে বলে যে
ধরেন তাবলিগ জামাত কখনো বলে না যে আমরা ইসলামী রাষ্ট্র চাই, হ্যাঁ? তাদের কথা হচ্ছে আমরা নামাজ রোজা করি, আমল করি, এটাই হচ্ছে মুক্তির পথ। বাট জামাত ইসলাম বা ইসলামিক আন্দোলন বা এই যে খেলাফত মজলিস এরা কিন্তু এই কথা বলে না। এরা কিন্তু বলে আমরা ইসলামিক রাষ্ট্র চাই। তো আল্টিমেটলি রাষ্ট্রটা কেমন হবে সেটা কিন্তু তাদের কাছে নাই। তো আপনার কি মনে হয় যে তারা যদি ধরেন সামনের ইলেকশন ইসলামী আন্দোলন বা জামাত ইসলাম জিতে গেল, তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সিট পেয়ে বাংলাদেশে সরকার ব্যবস্থা তৈরি করলো, তো তখন কি আসলে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়া প্রপারলি সম্ভব কিনা? এখন আমার কথা হচ্ছে অড লাগতে পারে, বাট আবার অনেকে ডিসএগ্রি করতে পারে, আবার আমার মনে মেজরিটি এগ্রি করবে। যে আমার মনে হয় কি, যারা আসলে মানে ইসলামকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, বা আমার মনে হয় কি যে রাষ্ট্র ক্ষমতায় আসার পর ওয়ার্ল্ড বর্ডার বা যেটাই বলি না কেন, বা এই যে এই দুনিয়াতে বর্তমান সময়ে কিভাবে যে মানে একটা ইসলামিক রাষ্ট্র তৈরি করতে হবে, বা তারা কিভাবে তাদের পলিসি তৈরি করবে, রাষ্ট্রীয় বা ইন্টারন্যাশনাল পলিসিগুলি কিভাবে তৈরি করবে, বা ইকোনমি কিভাবে চেঞ্জ করবে, আমার মনে হয় না এদের মেজরিটি সেই জ্ঞান আছে। কারণ মানে ব্যাপারটা আমার মনে হয় এরকম যে আগে ক্ষমতায় যাই পরে দেখা যাবে। কারণ তাদের যদি আসলে একটা রোড ম্যাপ, ক্লিয়ার কাট রোড ম্যাপ থাকতো, তারা কিন্তু সেই ব্যাপারে কথা বলতে পারতো। যেমন একটা ব্যাপার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আমি জানি না সেটা আপনার চোখে পড়েছে কিনা, সেটা হচ্ছে যে জামাতের কোন একটা লোককে ওই যে ডয়েচ ভেলের যে সাংবাদিক মহিউদ্দিন না কি যেন ওনার নাম, তো উনি হচ্ছে হ্যাঁ, জিজ্ঞাসা করছে যে পর্দা রিলেটেড কিছু মেবে একটা জিজ্ঞাসা করলো, তো বা তখন ওই লোক বলে ফেলছে যে ইসলামে কোনো কিছুই ম্যান্ডেটরি না, এরকম একটা কথা বলে ফেলছে সে। তো এর তো আমি যখন ওই লোকটার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে লোকটা ইনসিকিউর, মানে অথেন্টিক না, সে নিজেই ভিতরে বুঝে না যেটা আর কি, ফিল করে সেটা নিজেই বুঝতেছে না কি নিজেই বলবে। নিজেও বুঝতেছে না যে তাকে কি প্রশ্ন করা হয়েছে আর উত্তরটা কিভাবে দেওয়া উচিত। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা যদি বলি, কিছু জিনিস আছে যেগুলি হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা জনগণের উপর চাপিয়ে দিতে পারবে না। আবার কিছু জিনিস এনফোর্স করতে পারে। কিছু এনফোর্স করার ব্যাপারটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই আছে। সমাজতান্ত্রিক রাষ্ট্র হোক, গণতান্ত্রিক রাষ্ট্র হোক, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যেই গভর্নমেন্ট কিছু না কিছু জিনিস জনগণকে চাপিয়ে দেয়, এনফোর্স করে। সো ওইখানে যদি প্রবলেম না থাকে, যেমন ফ্রান্সে আমি যতটুকু দেখেছিলাম লাস্ট টাইমে, ফ্রান্সে মেবি হিজাব ব্যান্ড, হিজাব পড়তে পারবে না। সো ফ্রান্সের হিজাব ব্যান্ড নিয়ে তো কোনো কথা হচ্ছে না। তো এই যে এনফোর্স করে দিল, ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করলো ফ্রান্স, এটা নিয়ে কয়জন কথা বলে, বা ফ্রান্সের প্রেসিডেন্টকে বা ফ্রান্সের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে কয়জন কোয়েশ্চেন করে, কিন্তু ইসলামিক ঘরানার লোকজনকে এসব প্রশ্নটা করে। আর ইসলামিক ঘরানার লোকজন যারা আছে তারাও প্রশ্নগুলি অ্যাভয়েড করে, স্মার্টলি অ্যাভয়েড করে। বাট এই অ্যাভয়েড করার কারণে তাদের মধ্যে তাদের ব্যাপারে এই কি বলে একটা সন্দেহ তৈরি হয়, বিশ্বাস করতে পারে না লোকজন, কজ অ্যাম্বিগিউয়াস। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, একটা বেসিক এক্সাম্পল দিই। যেমন ধরেন আপনি আর আমি খেতে গেলাম কোনো একটা জায়গাতে, ধরেন মাসুদ ভাইয়ের বাসায় খেতে গেলাম, এখন মাসুদ ভাই খুব বাজে রান্না করছে। তা আমি মাসুদ ভাইকে খুশি করার জন্য বললাম যে ভাই দারুণ রান্না করছেন, সেই ফাটাফাটি অসাম, কিন্তু বের হয়ে আপনার কাছে বদনাম করলাম আমি। তো এই যে আমার কিন্তু একটা image তৈরি হলো আপনার কাছে যে না, এই ভাই তো রিলায়েবল না, কারণ সে মন খুশি করার জন্য মিথ্যা কথা বলতেছে। তো নেক্সট টাইম আমি যখন আপনাকে কোনো কমপ্লিমেন্ট দিতে যাবো, আপনি কিন্তু আমার ব্যাপারে সন্দেহ পোষণ করবেন, সে কি আসলেই সত্য বললো না যে আমার মন রক্ষা করার জন্য বললো। তো যখন ইসলামিক ঘরানার লোকজনগুলি বারবার এই চতুরতাগুলি দেখায়, দিস ইজ নট স্মার্টনেস, দিস ইজ নট ইন্টেলিজেন্স, এগুলিকে বলা হচ্ছে আমাদের এলাকার ভাষায় বলে হচ্ছে টাউটারি করা। মানে টাউটারি করতেছে তারা, তারা হচ্ছে কোন রকম ওই যে পাশ কাটিয়ে যাচ্ছে বা এড়িয়ে যাচ্ছে, এই জিনিসটা করার কারণে তাদের ব্যাপারে মানুষের বিশ্বাস নেই। আর আমি যেহেতু তাদের কাছে কোনো ক্লিয়ার কাট রূপরেখা পাইনি, এটা আমি মোটামুটি শিওর হয়ে বলতে পারি যে এরা চাইলেও যদিও ইসলামিক ঘরানার কথাবার্তা বলে বা যে ধরনের মেন্টালিটি নিয়ে তারা ক্ষমতায় আসছে, তারা সেটা সম্পূর্ণভাবে রাখতে পারবে না। কারণ রাখার জন্য যে ধরনের স্পিরিচুয়াল বা ইন্টালেকচুয়াল ডোমেইনে বিচরণ থাকা দরকার, আমার মতে তাদের সেটা নেই। সো এটা পারবে না। বাট দে ক্যান প্রোভাইড আ বেটার সোসাইটি দেন আওয়ামী লীগ, দেন বিএনপি। বিএনপি আওয়ামী লীগের চেয়ে তারা বেটার কিছু প্রোভাইড করতে পারে, একটা বেটার সোসাইটি প্রোভাইড করতে পারে। সেটা কিছুটা ইসলামের সাথে কি বলবো এটাকে টাচে থাকবে, বাট নট এজ আ হোল একটা পরিপূর্ণ ইসলামিক সমাজ ব্যবস্থায় থাকার যে অনুভূতি, সেটা আমরা কেউই পাবো না। বাট যদি কি বলে এটাকে, এটা হচ্ছে নেসেসারি ইভল, অনেকগুলি খারাপের মধ্যে এটা কম খারাপ, এরকম আর না, কি ব্যাপারটা ব্যাপারটা। এরকমই যে আমরা যদি একটা বিষয় এখান থেকে দুইটা পয়েন্ট আমি একটু বলি। আহ, বিষয় হচ্ছে যে আমি মনে করি না যে
এমন কিছু যে বাংলাদেশে যারা ইসলামিক মুভমেন্ট করছেন দীর্ঘদিন বা দীর্ঘ যুগ যুগ ধরে করছেন, তারা আসলে আলটিমেটলি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কিছু তাদের মাথায় নেই। হয়তো আছে, বাট বিষয় হচ্ছে যে তারা হয়তো এটা করছে না, মানে যেটাকে বলে যে লিখিত আকারে বা প্রপারলি এটাকে সবার মাথায় ঢুকাচ্ছে না। যেমন আমি এক সময় পলিটিক্যালি বিভিন্ন সংগঠনে অ্যাক্টিভ ছিলাম। আমার মাথায় কিন্তু এই ধরনের কোনো আইডিয়া আমার ভিতরে নাই। বিভিন্ন বই বিক্ষিপ্তভাবে পড়েছি, বাট এটা কোনো ফিক্সড কনস্টিটিউশন না যে হ্যাঁ, যেমন ধরেন একটা আমরা এই রিসেন্টলি আমি কয়েকটা পোস্ট দিয়েছি, আমাদের অনেকেই অনেক পোস্ট আমরা দেখছি যে তালেবানদের মধ্যে কোনো নির্দিষ্ট সমাজ ব্যবস্থা বা সংবিধান নাই ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। তারা তাদের একজন যে প্রধান বিচারপতি, তিনি একটা বই লিখেছেন যেখানে কিছু সংখ্যক ল করা আছে, লিপিবদ্ধ করা আছে। ওই লগুলো আমরা ওখানে থেকে জাস্ট লিডারশিপের যেই হওয়ার যেই নীতিমালাগুলো বা তার যে গুণাগুণগুলো, শর্তগুলো, এইগুলো নিয়ে আমরা কিছু পড়াশোনা করলাম। দেখলাম যে এখানে এত পরিমাণ মানে গোজামিলে আশ্রয় নেওয়া হয়েছে, যেগুলো যে কোনো স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষও যদি জানে বা পড়ে, সেও এটা প্রশ্ন করবে যে আসলে এটা তো আসলে মানে না, মানে যেটাকে বলে যেটা তো ঠিক না, এটা মানবিক দিক থেকে দৃষ্টিভঙ্গি থেকে এটা অযৌক্তিক। তো সেটাকে তিনি একটা ইসলামিক রাষ্ট্রের কনস্টিটিউশন হিসেবে একটা বই লিখে ফেলেছেন। তো এই যে জায়গাটা আমরা যদি দেখি, তো এখানে কি যে একটা রাষ্ট্র মানে একটা রাষ্ট্রের, একটা ইসলামিক রাষ্ট্র, একটা রানিং রাষ্ট্র, তার একটা নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তো আমার মনে হয় বাংলাদেশে যারা করছেন তাদের অনেকেরই মাথায় এটা আছে। আমার মনে হয় তাদের এই যে আমরা যে বিষয়টা শরীফ ভাই বললেন যে আসলে এইটা একটা সময় মানুষের ভিতরে গ্রহণযোগ্যতা দূর করে ফেলে, মানে নষ্ট করে ফেলে যে হ্যাঁ, একজন ব্যক্তি আজকে ইসলামিক আন্দোলন বাংলাদেশের চরমনের মুরিদ হলো, তার অনেক পড়াশোনা করা একজন ব্যক্তি, শিক্ষিত একজন ব্যক্তি, তিনি গিয়ে কিছুদিন আবেগে সেখানে ছিলেন, কিছুদিন পরে যখন দেখবেন যে না, আসলে আলটিমেটলি তাদের ইসলামিক রাষ্ট্রের কোনো রূপরেখাই নাই, তখন কিন্তু তার মধ্যে একটা খটকা লাগবে। এবং একবার যদি তিনি একবার মনে করেন যে এই মানে দলটার ভিতরে আসলে এইটার গ্যাপ আছে এবং তাদের ভিতরে এইটা আসলে টোটালি তাদের কোনো আগ্রহও নাই এইটা করার ক্ষেত্রে, নেক্সট টাইম কিন্তু এই লোক এবং এর যে এই বেল্টের যে লোক বা এই ধরনের যে লোক, তারা কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে, পরবর্তীতে আপনার কাছে আর আসবে না। তো আমার মনে হয় মাথায় থাকা অবস্থায় না রেখে আমরা সবাই এই জিনিসটাকে একটা লিপিবদ্ধ করি। আমাদের সকল ইসলামিক দলগুলো বা ইসলামিক যারা অ্যাক্টিভিস্ট আছেন, সবার উচিত আমাদের ইসলামিক রাষ্ট্রের একটা রূপরেখা তৈরি করা, যাতে আমরা শুধু মুসলমানরা না, বিধর্মীরা বা কমিউনিস্ট যারা আছে, সেকুলার যারা আছে, সবাই যাতে মোটামুটি দেখতে পারি যে ইসলামের একটা মানে সৌন্দর্য, একটা ইসলামিক রাষ্ট্রের যে একটা সৌন্দর্য, আমরা যে ইসলামিক রাষ্ট্রে সবাই ভাই ভাই হিসেবে থাকবে, সবার নিরাপত্তা থাকবে, এই জিনিসগুলো যাতে আমরা দেখাতে পারি, মানে জাস্ট মুখে না, লিখিতভাবে ডকুমেন্টারি হিসেবে। তো এই জায়গাটা আমার মনে হয় একটু নক করা উচিত। এবং আমরা পাশাপাশি একটা জিনিস চিন্তা করব যে আমাদের যারা মানে ইসলামিক অ্যাক্টিভিস্ট আছেন বা ভাই ব্রাদার আছেন, তারা সবাই যাতে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা খুব ভালো লাগলো, অপু ভাই খুব সুন্দর করে কথাটা বলছেন। তো আমার এই জায়গাটা আরেকটা বিষয় প্রশ্ন আছে, সেটা হলো যে আমরা যদি ইসলামিক সমাজের যেই রূপরেখা বা চিন্তা করি, এই জায়গাটায় আমাদের যারা পলিটিক্যাল লোক আছে বা সংগঠন আছে, এরা কিন্তু আসলে আলটিমেটলি আপনার করছে না, মানে তাদের ভিতরে কোনো রূপরেখা নাই বা তারা চিন্তা করছে না। এখন এইখানে আসলে গ্যাপটা কোথায়, যে আসলে কেন নাই, তাদের এই রূপরেখাটা না থাকার পিছনে কারণ কি, তারা কেন এই জায়গাটায় আসলো না, এটার বিষয়ে আপনার মতামত কি, যে আসলে এটা মানে তারা কেন এখন পর্যন্ত একটা কনস্টিটিউশন বা ইসলামিক রূপরেখা তৈরি করার প্রয়োজন মনে করলো না? আমার মনে হয় তাদের যে বিহেভিয়ার, আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে এখানে একটা ইনসিকিউরিটির জায়গা থাকতে পারে। কারণ আপনি যদি আপনার জিনিসটার ব্যাপারে কনফিডেন্ট হন আর আপনি যদি এক্সপেক্ট করেন যে এটার একটা আমার একটা সলিড গ্রাউন্ড আছে, এটা গ্রহণযোগ্যতা পাবে সাধারণ মানুষের মধ্যে গেলে, তখন ইউ উইল বি মোর ওপেন, আপনি আরো বেশি ওপেন থাকবেন মানুষের প্রতি। বাট
ইসলামী ঘরানার পলিটিক্সের সবচেয়ে কি বলে সবচেয়ে পুরানো এবং সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে জামাত ইসলামী। আপনি তাদের কথাবার্তা দেখলেই বুঝতে পারবেন যে তারা যখন লাইভে এসে কথাবার্তা বলে, হ্যাঁ জামাতের আমির হি ইজ আ ভেরি স্মার্ট গাই, উনি অনেক সুন্দর কথাবার্তা বলেন, উনি একজন বাকপটু মানুষ, ইভেন হি ইজ ভেরি স্মার্ট, বাট উনি ছাড়া আমি যতগুলি লোকজনের দেখেছি আমি কাউকে খুব একটা কনফিডেন্টলি তাদের এই ব্যাপারগুলি নিয়ে কথাবার্তা বলতে পারতে দেখিনি। তো জানি না এখন ওনাদের চিন্তা ভাবনা কি, বাট আমার মনে হয় যে তারা আপাতত অত দূর ভাবতেছে না। কারণ এখন পর্যন্ত যতটুকু গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তাদের মধ্যে, যেমন ডাকসু নির্বাচনটাই আপনি দেখেন, মানে এটাকে ইমাজিন করতে পেরেছে আজ থেকে 2 বছর আগে যে ডাকসুতে জামাত শিবিরের ছেলে পেলে ক্ষমতায় আসবে, শিবিরের লোকজন ক্ষমতায় আসবে, এটা কিন্তু আমরা কি ইমাজিন করিনি। কিন্তু এই গ্রহণযোগ্যতা শিবির এখন শিবিরের ভালো কর্মের কারণে পেরেছে, মানুষ ইসলামিক শাসন চায় এজন্য পেরেছে। আওয়ামী লীগ যখন বাংলাদেশ থেকে চলে যায়, আওয়ামী লীগের বিকল্প হিসাবে অনেক মানুষের বিএনপি একটা জায়গাতে ছিল, জামাতে ইসলামী না বিএনপি ছিল, কিন্তু বিএনপি এই বিগত 1 বছরে যে ধরনের কুলাঙ্গার মার্ক অ্যাক্টিভিটি করেছে, লিটারেলি তারা মানুষের মন থেকে উঠে গিয়েছে। তো সেই যে ভ্যাকুয়াম তৈরি করলো, বিএনপির একটা অগ্রহণযোগ্যতা তৈরি হলো, সেই জায়গাটা হচ্ছে জামাতকে দিয়েছে। এখন ডাকসুর মতো একটা জায়গায় জামাত কেন আসতে পারছে বা শিবির কেন আসতে পারছে, কারণ ডাকসুরতে যেমন মজা করে আমি বলেছি আমার ফ্রেন্ড সার্কেলে, এবং অনেকে এটা দেখলাম পোস্ট দিয়েছে, যে মেইনলি দেখা যায় যে শিবিরের ছেলে পেলে কিন্তু মেয়েদের অনেক ভোট পেয়েছে, এবং সবচেয়ে ইসলামিক ছাত্রী সংস্থার বা ছাত্রী শিবিরের মেয়ে এরকম না, অনেক সেকুলার মেয়ে আছে, ধর্মহীন মেয়ে আছে। তার কারণ হচ্ছে যে তারা অ্যাটলিস্ট এতটুকু জানে যে শিবিরের ছেলে আর যাই হোক, তারা বিএনপি বা আওয়ামী লীগের ছাত্রদল বা ছাত্র মতো চরিত্রহীন না, তাদের কাছে অ্যাটলিস্ট নারীর নিরাপত্তা পাওয়া যাবে। তো এতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে, তো সেটা হচ্ছে বিএনপির ভ্যাকুয়ামে মানুষকে জামাতকে দিয়েছে, বা জামাতের প্রতি ইমপ্রেস হয়ে মানুষ ইসলামিক শাসন ব্যবস্থা চায়, এজন্য জামাতকে ভোট দেয় নাই বা জামাতকে ক্ষমতায় আনে নাই এই ডাকসুতে বা স্টুডেন্ট ফোরামে যে নির্বাচনগুলি হয়েছে। তো এখন আমি যেটা আগেও বললাম এখনো বলছি, সেটা যতটুকু গ্রহণযোগ্যতা তারা পাচ্ছে মানুষের মধ্যে, বাংলাদেশে বিশাল বড় একটা কি বলে যে গোষ্ঠী হচ্ছে সেকুলার, ইভেন মুসলিম হলেও সেকুলার চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত, তাদের সামনে যদি আসে এটা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে। সেই কন্ট্রোভার্সির কারণে তাদের গ্রাউন্ড গেইন হয়েছে নিজেদেরকে মডার্নিস্টিক পার্সন প্রমাণ করতে গিয়ে, বা কি বলে যে এটাকে কি বলে, এটাকে আমেরিকান অনেক সুন্দর একটা কথা বলে, বা লিবারেল না কি যেন একটা বলে, যে তারা মানে প্রগতিশীল টাইপের লোকজন আর কি। সো এই যে একটা ভাবধারা তৈরি করার মাধ্যমে একটা গ্রহণযোগ্যতা যতটুকু তৈরি করেছে, হয়তো তারা ভয় পায় যে যদি তারা আসলেই ইসলামিক কালচারটা কেমন হবে এটা তারা দেয়, এটা তাদের জন্য ব্যাকফায়ার করতে পারে। তো তারা হচ্ছে দেখেন, তারা হচ্ছে পলিটিশিয়ান, সো তারা পলিটিশিয়ানের মধ্যে চিন্তা ভাবনা করে, তাদেরকে জনমত ধরে রাখতে হবে, তাদেরকে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে, তাদেরকে ভোট পেতে হবে। সো দেয়ার আর লট অফ গেমস দে আর প্লেইং বিহাইন্ড দ্য সিন। কিন্তু যদি তারা খমিনির মতো লোক হতো, তাহলে তারা কি বলতো, আমার ভিতরে যেটা আছে আমি একটা পলিটিশিয়ান, আমি একজন রেভলিউশনারি পার্সন, আমি একজন বিপ্লবী। সো তারা পলিটিশিয়ান, তারা পলিটিক্স করে। সো পলিটিক্স, তাদের পলিটিক্সের জন্য যেটা ভালো তারা সেটা করতেছে। সামনে যদি এমন হয় যে সবাই চাচ্ছে একটা ইসলাম কি বলে একটা স্ট্রাকচার চাচ্ছে, তখন হয়তো সেটা তারা দিবে, বা ততদিন পর্যন্ত এভাবেই তারা হচ্ছে পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাবে আর কি। তো মেন কথা হচ্ছে তার জনসমর্থন হারানোর একটা ভয় ইসলামী ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা প্রগতিশীল ইসলামী দল হিসেবে, যেমনটা খিলাফতপন্থী যারা আছে, যেমন আসিফ আদনান, শামসুল আরেফিন চৌধুরী, রফিকুল ইসলাম, বা এরা যে এরকম খুব কট্টর খিলাফাবাদী মানুষ হিসেবে দেখায় নিজেদেরকে, যদিও তাদের ভিতরে বহুত প্রবলেম আছে, কিন্তু জামাত দেখায় নিজেদেরকে প্রগতিশীল। যে 1400 বছরের পুরানো সংবিধান বা শরীয়ত বলে যে খোটাটা মানুষকে দেয়, মুসলমানকে দেয়, তারা ওইটার ঊর্ধ্বে, তারা সিস্টেমেটিক ওয়েতে তারা ডেভেলপমেন্ট করতে ইচ্ছুক। সো এই ইমেজটা ধরে রাখার জন্য আমার মনে হয় তারা ওই জিনিসপত্রগুলি দেখাচ্ছে না।
ওকে, সুন্দর কথা বলেছেন। আমার এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো দেখেন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশে আন্তর্জাতিক যেই পরিসরটা আছে এবং বাংলাদেশের যেই ব্যাপারটা আছে, বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক আলোচনা হলো। বাংলাদেশের ব্যাপারটা ছেড়ে আমরা যদি একটু আন্তর্জাতিক পরিসরে যাই, বিশ্বের যেই মিডিয়াগুলো আছে, বিবিসি, সিএনএন, সামথিং এরকম যারাই আছে, তারা কিন্তু সবাই এমন যে প্রত্যেকটা আহ, মানে মিডিয়াই, আপনি যদি খেয়াল করে দেখেন, আল জাজিরা কিছুটা ইসলামিক বিষয়গুলোকে তুলে ধরছে, যদিও ক্রস চেক করছে না, বাট তুলে ধরছে, বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। বাট ব্যাপারটা হচ্ছে যে বাকি যত ওয়েস্টার্ন বা ইউরোপিয়ান যে মিডিয়াগুলো আছে, এগুলো যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা মানে মিডিয়া ইসলামিক সমাজ ব্যবস্থাকে ইয়া করছে, মানে এটাকে কুলসিত করছে, করছে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি করে, কারণ দেখেন ওরা হচ্ছে তন্ত্রের বিরোধী। যেমন গণতন্ত্রের ধ্বজাধারী বলে অনেকে কথাটা, মানে তারা হচ্ছে গণতন্ত্র এক্সপোর্ট করে পুরো পৃথিবীতে। গণতন্ত্রের মাধ্যমে, মানে তাদের গণতন্ত্রের মাধ্যমে তারা হচ্ছে পুরো পৃথিবীতে নিজেদের ডমিনেন্স টিকিয়ে রাখতে চায়। এখন গণতন্ত্রের অপোনেন্ট যা, সেটাই তার শত্রু। যেমন সমাজতন্ত্র বা কমিউনিজম যেটাকে আমরা বলি, যেটা রাশিয়াতে আছে, চীনে আছে, এটা তাদের শত্রু। সো তার কমিউনিজমের বিরুদ্ধে কথা বলে। আর এদিকে কি আছে, এদিকে আপনি যদি এশিয়ান কান্ট্রিগুলিতে দেখেন, তাহলে আহ, প্রভাবশালী কি আছে, সেটা আছে হচ্ছে ইসলাম। সো তিনটা ডমিনেন্ট কি বলে বিষয়ে পৃথিবীতে এখন রোল প্লে করতেছে। সেটা হচ্ছে ডেমোক্রেসি, কমিউনিজম, আর একটা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। সো গণতন্ত্রের অপোজিটে সমাজতন্ত্র যথেষ্ট পরিমাণ দুর্বল। আমি যদি বলি স্ট্রেংথের দিক দিয়ে দুর্বল, কিন্তু গণতন্ত্রকে একদম যদি ডেমোলিশ কেউ করতে পারে, একদম রুট থেকে ধ্বংস করে দিতে পারে, মানে ওয়েস্টার্ন ডেমোক্রেসি, সেটা একমাত্র ইসলাম পারে। সো তাদেরকে কন্টিনিউয়াসলি ইসলামকে ডিমোনাইজ করতে হয়, ইসলামকে ভিলেন বানিয়ে রাখতে হয়। তারা শুধুমাত্র ইসলামকে ভিলেন বানায় ব্যাপারটা এরকম না। যারা মুভি টুভি দেখি, ইংলিশ কার্টুনও দেখি আমি অনেক, তো প্রত্যেকটা মুভি, প্রত্যেকটা কার্টুনে দেখা যাবে তারা কোনো না কোনো ভাবে চীন, রাশিয়া বা কমিউনিজম, এই জিনিসটাকে তারা ডিমোনাইজ করে, এই জিনিসটাকে তারা খারাপ বানায়, এই জিনিসটাকে তারা মানে বোঝায় যে এটা মানবতার জন্য হুমকির স্বরূপ। অন দ্য আদার হ্যান্ড আমেরিকান ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, এই কালচারটাকে তারা অনেক বেশি মানে গ্লোরিফাই করে, অনেক বড় করে দেখাতে চায়। আবার যদি এক একজনের সাথে এক এক রকম ভাবে খেলে আর কি, তো ওদের ব্যাপারটা হচ্ছে এরকম। সো কেউ তার অপোনেন্টকে সহ্য করতে পারে না। সো ইসলাম হচ্ছে গণতন্ত্র ধ্বংস করে দিতে পারে। আমরা যতটুকু ইসলামের পোটেনশিয়ালিটি নিয়ে না জানি, ততটুকু বেশি পশ্চিমারা জানে। জো বাইডেন যখন লাইভে এসে বলে যে আমি জানতাম না একজন হিডেন ইমামের ব্যাপারে, যে মুসলমানদের মধ্যে একজন হিডেন ইমাম আছে, তার মানে বুঝেন তাদের পড়াশোনার লেভেল কোথায়। পৃথিবীর মেজরিটি মুসলমান যারা, তারাও এই তত্ত্বটার ব্যাপারেই জানে না যে ইমামের গায়েবাত বা কোন একজন ইমাম গোপনে আছে বা লুকিয়ে আছেন, তার আবির্ভাব ঘটবে এবং সে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবে, বা একদম কোরআন ভিত্তিক একটা পুরো পৃথিবী তৈরি। বাট জো বাইডেন এটা জানে। সো জো বাইডেন বা আমেরিকান যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেটা জানে ইসলাম কিভাবে আগাচ্ছে, ইসলাম কিভাবে তাদের পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিবে, তাদের ইকোনমি ধ্বংস করে দিবে, তাদের সোশ্যাল স্ট্রাকচার ধ্বংস করে দিবে, সবকিছু ধ্বংস করে দিবে। সো এখন কি করতে হবে, সো ইসলামকে শত্রু হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধে মানুষকে হচ্ছে ব্রেইন ওয়াশ করতে হবে। তো তারা সেটা করে ডেফিনেটলি। বাট আপনি দেখেন যে ইভেন নট অনলি ইসলামই হইতে হবে ব্যাপারটা এরকম। আপনি সিরিয়া ইস্যুতে দেখেন, সিরিয়াতে বাশারও সেকুলার ছিল, তারপরে এখন যে জোলানি ক্ষমতায় আসছে সেও সেকুলার। বাট বাশারকে প্রায় মনে হয় কয়েক দশক ধরে অর্থনৈতিক অবরোধ দিয়ে রাখছে, মিলিয়ন্স অফ ডলার ইনভেস্ট করছে বাশারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। মিশরে মেবি সম্ভবত মিশরে হলিউডের মতো স্টেজ বানিয়েছে তারা বাশারকে কালপ্রিট বানানোর জন্য। তুরস্কে ফান্ডিং করছে, ইউরোপিয়ানরা ফান্ডিং করছে, সো দ্যাট দে ক্যান মেক বাশার আ ভিলেন। আমি বলতাছি না বাশার আল্লাহর ওলি বা ফেরেশতা, বাট বাশারকে তারা ডিমোনাইজ করছে। তার রিজন হচ্ছে বাশার এমন একটা এন্টিটি যেটা ওদের জন্য থ্রেট। বাট একই চিন্তা ভাবনার বা সেকুলার চিন্তা ভাবনার জোলানি যখন আসতেছে, তখন জোলানির সাথে সবাই ছবি তুলতেছে, জোলানির জন্য ফান্ডিং আসতেছে।
জোলানিকে ইনভাইট করতেছে বিভিন্ন সফিস্টিকেটেড ওয়েস্টার্ন সফিস্টিকেটেড জায়গায়, জোলানিকে এমন ভাবে মার্কেটিং করতেছে সে সিরিয়ার বাসীদের জন্য মানবতার দূত হয়ে দাঁড়িয়েছে। বাট দুইজনে সেকুলার, বাট প্রবলেমটা কোথায় আপনি দেখেন, প্রবলেমটা হচ্ছে কি যে ওর সেকুলার হওয়ার পরেও বাসার এমন একটা জায়গায় কিছুর সাথে সংযুক্ত ছিল যা ওদের জন্য ক্ষতিকর, বাট জোলানি নাই। সো জোলানি সেকুলার হওয়ার পরেও, জোলানি মুসলমান হওয়ার পরেও, জোলানি ইজ নট ক্রিয়েটিং আ প্রবলেম। এটা খুবই সিম্পল। সো আপনি মুসলমান না কি এটা তো প্রবলেম না, আপনি প্রবলেম হচ্ছে যে আপনি কোন চিন্তাধারায় আগাচ্ছেন। সৌদি আরবেও তো ইসলামিক শাসন আছে, ইরানেও ইসলামিক শাসন আছে, বাট সেই সৌদি আরবের সাথে আমেরিকার তো ভালো সম্পর্ক, বাট সে ইরানকে ধ্বংসের জন্য বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করতেছে কেন? কারণ সৌদি তার জন্য থ্রেট না, হ্যাঁ পোটেনশিয়াল থ্রেট, বাট নট আ থ্রেট রাইট নাও। বাট ইরান হচ্ছে তার জন্য একটা থ্রেট। হুথি এটা কোনো রাষ্ট্র না, হিজবুল্লাহ কোনো রাষ্ট্র না, এটা একটা দল, এটা একটা গোষ্ঠী, একটা যোদ্ধাদের গোষ্ঠী। এটা ওদেরকে ধ্বংস করার জন্য বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করে কেন? কারণ ওরা হচ্ছে থ্রেট। সো ইন জেনারেল মুসলমানদের বিরুদ্ধে তো তারা হচ্ছে প্রোপাগান্ডা ছড়াতেই থাকে। আবার মুসলমানদের মধ্যে স্পেসিফিক কিছু লোকজন আছে বা স্পেসিফিক কিছু গোষ্ঠী আছে যাদেরকে তারা পুরো পৃথিবীবাসীর সামনে কালপিট বানিয়ে রাখতে চায়। সেটা তারা করতেছে, কজ কোনো মানুষই চায় না অপোনেন্ট মাঠে থাকুক আর সেই অপোনেন্ট শক্তিশালী হোক। সো এটা ধ্বংস করতে চাবেই সে, তো সেটাই তারা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তো সবসময় এটা জানি। বাট আপনি যেমন বললেন যে ইমামতের ব্যাপার, জো বাইডেন এসে বলেছে ইমামত তো আসলে শুধুমাত্র মুসলমানদের একটা গ্রুপ ছাড়া পৃথিবীর সকল ধর্মই, আমি বেশ কিছু ধর্মের যাজকদের বা যারা ধর্মগুরু তাদের সাথে আমি কথা বলেছি। আমরা দক্ষিণ অঞ্চলের একটা বড় একটা কৃষ্ণ পাথরের মূর্তি আছে, অনেক পুরনো। ওই মন্দিরটা হচ্ছে মেবি আগলছাড়ার দিকে। তো ওখানে গিয়েছিলাম এবং ওখানে পুরোহিতের সাথে আমরা কথা বলেছি। ওনারা কলি আফতার বিশ্বাস করে এবং কলি আফতারের কনসেপ্টটা হচ্ছে হুবহু ইমাম মাহদী আলাইহিস সালামের মতো। মুসলমানরা ইমাম মাহদী আলাইহিস সালামকে, আমাদের যারা সুন্নি ভাইরা আছেন তারা যেটা মনে করেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম হঠাৎ করে অবশ্য কলকি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিয়েছেন, এজন্য হয়তো কলকি অবতারের কনসেপ্ট আপনাদের কাছে নেই যে আসলে আলটিমেটলি দেখেন কলি অবতার, হিন্দুরা চিন্তা করছে যে কলি অবতার শেষে আসবে এবং তিনি যখন আসবেন তখন পুরো পৃথিবীটা স্বর্গে পরিণত হবে, এটা কিন্তু তারা বলে এবং ধর্মগুরুরা। এবং আপনি যদি কোনো হিন্দুদের সাথে কথা বলেন, সে ব্রাহ্মণ হোক, সে যাই হোক, নমসূত্র যাই হোক, সে সবকিছু সবাই কিন্তু এটা মানে, ধর্ম বর্ণ নির্বিশেষে, মত মানে জাত বর্ণ নির্বিশেষে। আর মুসলমানরা তো, মুসলমানদের সুন্নিরা এটা মানে না। মুসলমান সুন্নিরা মনে করে যে ইমাম মাহদী আলাইহিস সালাম একসময় আসবেন এবং যখন আসবেন তখন হচ্ছে কেউ মনে করেন, আমি অনেককে দেখছি, আমার পরিচিত অনেক ভাই ব্রাদার, তারা বলছেন যে মানে কি বলে এটাকে, যে ইমাম মাহদী আলাইহিস সালাম হচ্ছেন একজন মুজাদ্দিদের মতো আসবেন, এক জমানায় আইসা মানুষের মধ্যে থেকে একজন তৈরি হবে, হয়ে চলে যাবে। হ্যাঁ, যেমন অনেকে দেখেন মুজাদ্দিদ বলে, মাওলানা মৌদুদীকে মুজাদ্দিদ বলে। সেটা হচ্ছে যে মানে ইমাম মাহদী আলাইহিস সালামের যে ক্যারেক্টারটা সুন্নি ভাইদের কিতাব থেকে যে সমস্ত পাওয়া যায়, মানে ওইটার মধ্যে আর আসলে একটা অ্যানিমে ক্যারেক্টারের মধ্যে আমি আসলে কোনো পার্থক্য খুঁজে পাই না। যেমন যখন হচ্ছে মানে আমি যেহেতু অ্যানিমে দেখেছি, অ্যানিমে আসলে কিরকম থাকে, অ্যানিমেতে দেখা যায় একটা ভাদাইমা ছেলে থাকে, তো হচ্ছে ও লাইফে অনেক দুঃখ কষ্ট, তো হঠাৎ করে কিছু একটা খবর আসে ওর কাছে, একটা গায়েবী ভাবে সামহাও জানতে পারে যে তুমি হচ্ছে একজন সুপার হিরো, তোমার এরকম সুপার ন্যাচারাল পাওয়ার আছে। তো এটা জেনে অবাক হয়ে যায়, অবাক হয়ে যাওয়ার পরে হচ্ছে মানবতার উদ্ধারের জন্য লেগে পড়ে। সেই ইমাম মাহাদি কনসেপ্টটা অনেকটা এরকমই সুন্নি মাযহাবে। ইমাম মাহাদি সে একজন বেসিক্যালি একজন পাপাচারী ব্যক্তি থাকবে, সাধারণ মানুষের মতোই থাকবে। যেমন অনেকে বলতো ওনার দাড়িও থাকবে না, শেভ করা লোকজন হবে উনি। তো হঠাৎ করে এক রাইতে গায়েবী কিছু হবে, উনি ঘুম থেকে উঠে বলবো যে আরে আমি ইমাম মাহাদি, যাই আমি আমার দায়িত্ব পালন করি। আমি আসলে জানি না যে কনসেপ্টটা কে কার কাছ থেকে নিচ্ছে, মানে জাপানিজরা সুন্নিদের কাছ থেকে নিচ্ছে না সুন্নিরা জাপানিজদের কাছ থেকে নিচ্ছে। কথা হচ্ছে যে মুজাদ্দিদ বলতে আসলে তারা কি বুঝায়। এখন কেন ইমাম মাহাদিকে প্রয়োজন হচ্ছে আমাদের শেষ জমানায় এসে ইমাম মাহাদির মতো একজন ব্যক্তিকে প্রয়োজন হচ্ছে, মানে এটা কি কোশ্চেন না যে ইমাম মাহাদির মধ্যে স্পেশালিটি কি আছে?
উনি যদি মুজাদ্দেদ হয় উনি কোন মাযহাবের লোক হবে? উনি কি নিজে নিজে মুজাদ্দেদ হবে? উনি কি নিজে নিজে পড়াশোনা করে আসবে? ওনার মধ্যে কোনো গায়বী জ্ঞান আসবে? সাধারণ মানুষের মধ্যে তো এরকম গায়বী জ্ঞান আসে না, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আসছে গায়বী জ্ঞান আসছে। তো সাধারণ মানুষের মধ্যে তো কখনো এরকম গায়বী জ্ঞান আসে না যে রাতারাতি সে মুজাদ্দেদ হয়ে যাবে, সে মুস্তাহিদ হয়ে যাবে। যেমন আব্বাসী হুজুরকে জিজ্ঞাসা করেছিল যে ইমাম মাহদী আসলে সে কোন মাযহাবের অনুসারী হবে? তখন ওই লোক বলেছিল যে ইমাম মাহদী হবে হানাফি মাযহাবের অনুসারী। তো ইমাম মাহাদিকে জাস্ট কি যে বানাইছে আর এরা, আল্লাহ ভালো জানে। যাই হোক ভাই, আপনি কন্টিনিউ করেন, মানে না বলে পারলাম না। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ইমাম মাহাদি আলাইহিস সালামের কনসেপ্টটা, হ্যাঁ, যে কনসেপ্টটা আমরা আসলে মেজরিটি ধর্ম এটা বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবেন, হ্যাঁ, যিশু আসবেন আর কি তাদের। ইহুদিরা অলরেডি এই বিষয়ে অনেকগুলো আর্টিকেল, ভিডিও বা নিউজ বের হয়েছে যে ইহুদিরা অলরেডি ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন, এবং ইমাম মাহাদি আলাইহিস সালাম তারা অন্য কিছু বলে আর কি। তো এটার জন্য মানে তারা যেটাকে বলে যে তারা যে কনসেপ্ট, তারা যে প্রস্তুতি, সেগুলো কিন্তু তারা নিচ্ছে অলরেডি, ঠিক আছে, এবং তারা এটা এখন না, আরো বহুত আগে থেকেই তারা নিছে। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন দেখি যে আমাদের অনেক মানে মুসলমানদের ভিতরে কিছু ভুল কনসেপ্ট আছে, যেমন আমি সেদিন যে কথা বলছিলাম যে একজন ভাই আমাকে বললেন যে শেষ জামানায় হচ্ছে পাহাড় অঞ্চলে মানুষ সব চলে যাবে, সব ব্যাক ফায়ার করবে, সবাই ইসে চলে যাবে, হ্যাঁ, মানে কেউ থাকবে না, এরকম একটা অবস্থা। তো এই যে মানে এই যে ব্যাপারটা, হ্যাঁ, এই ব্যাপারটার কারণে আমরা কিন্তু টোটালি একটা কনসেপ্ট দেখতে পাচ্ছি রাইট নাও, যে পুরো জাতি, মানে আমাদের মুসলমানদের ম্যাক্সিমাম লোক তারা ইমাম মাহদী আলাইহিস সালামের কনসেপ্টটাকে মানে খুবই মিস ইউজ করতেছে, যাকে তাকে ইমাম মাহদী আলাইহিস সালামের মতো করে দিচ্ছে। এমন একটা ব্যাপার যে ইমাম মাহদী আলাইহিস সালাম, এই যে আপনি যে বললেন যে কেন আসবে, মানে মাহদী আলাইহিস সালামের আসার দরকার কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কি দরকার ছিল, হ্যাঁ, এটার কারণ কি? আমি ভাই যদি আমি একটু সরি ইন্টারাপ্ট করছি, আমাদের লাইফটা পাবলিক না, পাবলিক এটা তো আপনার অনেকেই তো পার্সোনাল দেখতেছে, আইডিতে শেয়ার করা। আপনার আইডিতে যারা আছে শুধুমাত্র তারাই দেখতে পাচ্ছে, এটা তাই কি নাকি, পাবলিক কি করা? বলেন? হ্যাঁ, আমি অনেককে লিংক শেয়ার, হ্যাঁ শুধু ফ্রেন্ডস করা, এটা পাবলিক করা? তাই নাকি, আল্লাহ, কি বলেন, আমি তো হ্যাঁ দেখুন শুধু খেয়ালই ফ্রেন্ডস করা, করিনি। অনেকেই দেখতে পাচ্ছে না, আমি অনেককে লিংক শেয়ার করেছি, কেউ আসতেই পারে নাই। পেজ থেকে আমাদের আসার কথা ছিল না? না, পেজটা ওই যে কি জানি এটা ওয়ার্নিং দিল, এই জন্য আসলে আনলাম না আচ্ছা, এটা পেজটা। পাবলিক করে কাল দেন তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি তাহলে একটু এটা শেষ করি, আপনার সাথে আপনার পয়েন্টে কথা বলি, তারপরে আমি এই ফাঁকে কাজ করি। তো আমি যেটা বলছিলাম যে এই কনসেপ্টটা খুবই বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আন্তর্জাতিক পরিসরে ইসলামকে সবসময় বিলীন করার জন্য যে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রক্রিয়া, সেইটার একটা ধারা হচ্ছে এটা যে টোটালি আমাদের মানে মুসলমানদেরকে ভিলেন করতে হবে। সেই ক্ষেত্রে ইসলামিক সমাজ ব্যবস্থা যেহেতু একটা সবচেয়ে বড় মানে একটা ভিত্তি ইসলামের, মুসলমানদেরকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের প্রতি সফট কর্নার তৈরি হওয়ার জন্য। কারণ ইসলামিক সমাজ ব্যবস্থা এমন একটা বিষয় যে মানুষ যারা শুনবে তারাই অবাক হয়ে যাবে যে এটাও সম্ভব একটা সমাজে এইরকম নীতি, ন্যায় নীতি প্রতিষ্ঠা করা। এটা আসলে কিন্তু অনেকে বিশ্বাস করে না। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিভিন্ন ঘটনা দেখি যে একজন বুড়ির তাকে প্রতিদিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? সে যখন অসুস্থ তাকে কেউ খোঁজ নেয় নাই। বাট তিনি কিন্তু পার্সোনালি তাকে খোঁজ নিয়েছেন। আজকে যদি আমরা রাইট নাও দেখি, আজকে আপনার জমি নিয়ে বা আমার জমি নিয়ে যদি কারোর সাথে মতবিরোধ থাকে, হ্যাঁ? সে যদি আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, মামলা করে, হামলা করে, হেই সেই। এখন ওই লোক যখন জ্বর উঠবে, আমি কি তার খোঁজ নিব? আমরা নিব, কেউ নিব যে সে কখনো অসুস্থ হয়েছে, জ্বর উঠছে? এটা কিন্তু পসিবল না। মানে মানুষের এই জন্যই তাকে বলছে যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তো এই যে ব্যাপারটা হচ্ছে ইসলামিক আদর্শ। এটা নট অনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনাল চরিত্র, এটা ইসলামিক চরিত্র। যে ইসলামিক চরিত্রে এমন যে একটা মানুষ মানে অন্য একজন মানুষকে
যত সে যতটা তার ক্ষতি করুক, তাকে মানে তার হকের বিষয়ে সে সচেতন থাকবে, তাকে হেল্প করবে, তার প্রতি সে উদার থাকবে, এই বিষয়গুলো হচ্ছে ইসলামিক সমাজ। এখন এইটা যখন মানুষ জানবে, তখন মানুষের ভিতরে কোনো ধর্ম না, সবাই দেখবেন যে আজকে দেখেন আপনি বিভিন্ন জায়গায় যখন ইসলামিক প্রোগ্রাম হয়, বিশেষ করে আমি দেখেছি পৃথিবীর সবচেয়ে বড় জামায়াত হয় হচ্ছে কারবালায় আরবাইনের সময়। বিশ্বের সবচেয়ে বড় জামায়াত হয়, হজেও এত মানুষ হতে পারে না, আরবাইনে এত বেশি মানুষ হয়। ওখানেও প্রচুর পরিমাণ হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন রকম ধর্মের অনুসারীরা যাচ্ছে, কান্না করতেছে। কেন? কারণ তারা বুঝতে পারছে ইসলামের যেই সৌন্দর্য সেটা আসলে এত ছোট না। এইটা বুঝতে পারছে, এবং এইটা যখন মানুষ বুঝতে পারবে তখন সবার কাছে এটা অ্যাকসেপ্টেবল মনে হবে, সে যে ধর্মেরই হোক। কিন্তু এইটা যদি হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসলামের শত্রুদের, ওয়েস্টার্নদের, ইহুদিদের। যে কারণে তারা যেটা করে যে তারা এই জিনিসটাকে হাইড করতে চায়, এটাকে মানে দমিয়ে রাখতে চায়। তো এই বিষয়টা আমরা একটু আজকে আমরা একটু খেয়াল করলাম যে আমরা এই জিনিসটা একটু মানে খেয়াল রাখবো। এখানে মেসেজটা আমি যেটা দিতে চাচ্ছিলাম ভুলে গেছি, আসলে বয়স হয়ে গেছে তো হয়তো এই জন্য ভুলে যাচ্ছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমাদের একটা কনসেপ্ট, আমরা বাঙালিরা বা আমরা মানুষরা খুব শর্টকাট সবকিছু পছন্দ করি। একটা নিউজ আসছে আমার কাছে, আজকে একটা ফেসবুকে দেখছি ডক্টর ইউনূস মরে গেছেন, বা ইন্নালিল্লাহ পড়ে টরে নিজের চিন্তা, আমি নিজের মধ্যে একটা বিপ্লব হয়ে গেছে মাথার মধ্যে যে আগামীকালকে বিএনপি তারেক রহমান ক্ষমতায় আসবে। আচ্ছা, চিন্তাই করতেছি না যে এই নিউজটা আসলে সঠিক কিনা। মানে এরকম বহুত নিউজ আসছে। ওই যে আপনি সিরিয়ার কথা বললেন, সিরিয়ার প্রচুর ভিডিও আমাদের সামনে আসছে, এই ভিডিওটা আমরা তলিয়ে দেখি না যে এই ভিডিওটা আসলে কোত্থেকে আসছে। এই নিউজটা কে করছে? সময় টিভি করছে, যমুনা টিভি করছে, কিছু XYZ টেলিভিশন চ্যানেল করছে। ও টেলিভিশন চ্যানেল করছে, ওকে ওকে, তাইলে তো এটা অবশ্যই, মানে মনে হয় যে একুশে টিভি ক্যামেরাম্যান ওখানে দাঁড়াই ছিল, এবং একুশে টিভির ক্যামেরাম্যান মনে হয় মানে ফেরেস্তা, সে ভুল নিউজ করতে পারে না। ব্যাপারটা এরকম। হ্যাঁ, আমি বলছি না সিরিয়ার বাশার আল আসাদ খুব ভালো ছিল, আমার কথা হলো যে কোনো নিউজ, এভরি নিউজ। আজকে যদি দেখেন যে আপনার পাশে একজন আপনার এলাকায় রাস্তার পাশে একটা ঘটনা ঘটতেছে, মিডিয়া কি করতেছে? সেটার একটা পক্ষপাতিত্বমূলক নিউজ করতে পারে, সম্ভাবনা আছে ভাই। এটা কেন আমরা বুঝতে চাই না যে যে কোনো নিউজের পক্ষপাতিত্ব হয়, এবং সেটা যখন এমন হয় যে কেউ তার শত্রুর বিরুদ্ধে নিউজ করছে, তখন সেটা পক্ষপাতিত্ব হবে, এটা ড্যাম শিওর, 200% শিওর। তো এটা আমরা যাচাই করি না। এই টেলিভিশন করছে, মানে সময় টিভি করছে, ভাই সময় টিভি নিউজটা কই পাইছে? আপনার মনে প্রশ্ন আসা উচিত, কারণ সময় টিভি এই নিউজটা পেয়েছে হয় সিএনএন থেকে নিছে, না বিবিসি থেকে নিছে, অবশ্যই সিরিয়ার টেলিভিশন থেকে নেয় নাই, ঠিক না? সিরিয়ার টেলিভিশন থেকে নিলে সে ক্রস চেক করতে পারতো যে ভাই এটা বিবিসি এটা বলছে, সিরিয়ার টিভি এটা বলছে, সিরিয়ার রেসিস্ট্যান্স বা এই যে এনটি ওয়েস্টার্নের যে ধারাগুলো, তারা এই ধরনের নিউজ করছে। আচ্ছা, আমরা দেখি তো যে দুইটা ধারাই কি হচ্ছে। এটা কিন্তু কোনো টিভি চ্যানেল করে না, তারা নিচে ছোট করে লিখে দেয় বিবিসি, সিএনএন, হ্যাঁ, ভয়েস অফ আমেরিকা। হোয়াট ইজ দিস ভাই? ভয়েস অফ আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, নিউজ করতেছে, গাজার বিরুদ্ধে যুদ্ধ করতে নিউজ করতেছে, সেটা আপনি বিশ্বাস করতেছেন? তো এই কারণে হচ্ছে আমরা ইসলামিক সোসাইটির যে রূপরেখা, সৌন্দর্য, এটা আমাদের সামনে কখনোই প্রকাশ হয় না। আর আমাদের ইসলামিক যারা অ্যাক্টিভিস্ট আছে তারা এই বিষয়টা টোটালি ইগনোর করে। আমার মনে হয় যে এই বিষয়টা আমাদের নজর দেওয়া উচিত। আচ্ছা, আমরা যে বিষয়টা এরপরে শরীফ ভাইয়ের কাছে আমি একটু আসবো, সেটা হলো এই যে আসিফ আদনান, গং বা এদের যেই যারা ভাই ব্রাদার আছে আর কি, এরা আমার সম্প্রতি পছন্দের সময় দেখলাম ইন্তেফাদা বাংলাদেশ নামে একটা গ্রুপ খুলছেন। আমি এর আগে দেখেছি যে এরা ওই যে কি বলে যে আফগানিস্তানের কি বলে ওটাকে, তালেবানদের খুব ফ্যান ছিল, অনেক সময় ছবি টবি দিছে, লাদেনের ছবি দিছে, তাদেরকে হাফিজুল্লাহ হ্যান ত্যান বলছে। তো এই লোকজনগুলো হুট করে এসে ইন্তেফাদা বাংলাদেশ নামে একটা গ্রুপ খুললো, এবং এই গ্রুপটাকে মানে পলিটিক্যালি বিভিন্ন প্রোগ্রাম করতেছে এবং ইয়ে করছে। এরা ইন্টারন্যাশনালি কিন্তু তালেবানদেরকে সবাই সন্ত্রাসী বলে, হ্যাঁ, এবং লাদেন টুইন টাওয়ার ধ্বংস করুক বা না করুক, তাকে কিন্তু সবাই টুইন টাওয়ার ধ্বংসের হিসাবে এখনো চিনে এবং তাকে সন্ত্রাসী বলে। তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এইরকম একজন ব্যক্তি
এই ধরনের একটা দলকে যারা বাংলাদেশে আদর্শ হিসেবে চর্চা করে, সেই লোকজনগুলো কিভাবে একটা দল তৈরি করলো এবং তারা ওপেনলি প্রোগ্রাম করছে এবং তারা এই আদর্শ ওপেনলি প্রচার করছে, এটা কি গভর্নমেন্টের এখনই উচিত না যে এই বিষয়টা তদারকি করা বা তাদেরকে এখানেই থামিয়ে দেওয়ার জন্য? আপনি কি মনে করেন, এটা পিছনে আসলে কারণ কি? আচ্ছা ভাই, আমাদের লাইভটা কি পাবলিক করা হয়েছে? আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমি এখন একটু এই পাবলিক করছি, ফ্রেন্ডসে আপনি দেওয়া একটু আছে সম্ভবত। এই কথাটা আপনি কন্টিনিউ করেন, আমি এর মধ্যে পাবলিক করছি। আচ্ছা, তো ভাইয়া যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে এরকম ইন্টারন্যাশনালি মোরালি মানে হেটেড একটা দল বা একটা আইডিওলজির ফলোয়াররা কিভাবে বাংলাদেশে এরকম ওপেনলি অ্যাক্টিভিটি করতেছে। এখন কথা হচ্ছে যে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিজম কখনো একা একা হয় না নরমালি। সেটা দেখা যায় যে কিছু দল মানে কিছু লোকজন নিয়ে করতেছে। এখন প্রবলেম হচ্ছে যে বেশিরভাগ লোকজন যেমন একদম বক্তব্যের শুরুতে আমরা যেটা দুইজনে সহমত পোষণ করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো কেন্দ্রেই মানুষ হচ্ছে ধর্ম চর্চা করা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। এখন যখন সেই ব্যক্তির ফলোয়ার হয়ে যায়, মস্তিষ্ক সে ব্যক্তির ব্লাইন্ড ফলোয়ার হয়ে যায়। যেমন আমি বলেছিলাম যে যারা আহমদুল্লাহ হুজুরকে ফলো করেন তাদের কাছে আহমদুল্লাহ হুজুরই হচ্ছে ইসলাম। আহমদুল্লাহ হুজুর যেটা বলবে সেটাই ইসলাম, যেটা না করবে সেটাই ইসলাম। তো যারা হচ্ছে এই আসিফ আদনান বা এদেরকে ফলো করে তাদের কাছে আসিফ আদনানরা যেটা বলতেছে সেটাই ইসলাম। এখন এখানে কারা আছে? এখানে এমন ছেলেপেলে আছে তাদেরকে মোরালি খারাপ বলা যাচ্ছে না, বা আমি পারতেছি না বলতে, কারণ তারা খারাপ কিছু চাচ্ছে না। তারা কি চায়? তারা এমন একটা সোসাইটি চায় যে সোসাইটি তা কোরআন দ্বারা শাসিত হবে। তাদের সামনে এমন এমন কথাবার্তা বলা হয়েছে ইসলামী খিলাফার ব্যাপারে, হ্যাঁ, যেগুলো আংশিক সত্য। যেমন তাদের সামনে কেমন কথা বলা হয় যে ইকোনমিক সাস্টেইনেবিলিটি, নারীর নিরাপত্তা, তারপরে হচ্ছে পশ্চিমা আগ্রাসন রুখে দেওয়ার মতো সক্ষমতা অর্জন, তারপরে হচ্ছে গ্লোবালি মুসলিমদের জন্য কিছু করতে পারা। তো যে এই সমস্ত কথাবার্তাগুলি কিন্তু ভালো কথা। তো যে কোনো ধর্মপ্রাণ মুসল্লি বা যে কোনো মুসলমান যে আসলেই একটু পরিবর্তন কেন্দ্রিক মনোভাব রাখে, বয়স্ক লোকেরা না, তারা আবার এত কিছু বুঝে না, তারা কোন রকম নামাজ রোজা হজ জাকাত দিতে পারলে খুশি। তো তাদের কাছে এই কথাবার্তাগুলি কিন্তু ভাই অনেক অ্যাট্রাকটিভ। তো ঠিক এমন কথাবার্তাগুলি হচ্ছে আসিফ আদনান হোক, শামসুল আরেফিন শক্তি হোক, এরা বলে। তো এজন্য এদের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সো দে আর ক্রিয়েটিং আ ফ্যান বেস, তারা একটা ফ্যান বেস তৈরি করতেছে। এখন তাদের আর শিবির বা জামাত শিবিরের মধ্যে একটা কোর স্ট্রাকচারাল পার্থক্য আছে। সেটা হচ্ছে কি যে জামাত শিবির হচ্ছে মানুষ ডেভেলপ করে, ডিসিপ্লিনড এডুকেটেড মানুষ ডেভেলপ করে। যেমন শিবিরের ছেলে পেলেদের দেখলে আপনি বুঝতে পারবেন যারা শিবির করে তারা যথেষ্ট পরিমাণ ভালো আখলাক, মানে তারা মেইন কথা হচ্ছে তারা একটা অবজারভেশনের মধ্যে থাকে, তাদের একটা জবাবদিহিতা আছে, তাদের কি করলো না করলো, কোথায় কি বললো, দৈনন্দিন কি করতেছে, এগুলো একটা জবাবদিহিতা আছে। সো ইট মেক্স ডিসিপ্লিন পিপল। বাট অন্যদিকে আসিফ আদনানদের যেটা হচ্ছে তারা কিছু ফ্যান বেস তৈরি করতেছে, যে সমস্ত ফ্যান বেসরা যৌক্তিকভাবে খুবই দুর্বল এবং তারা ওভার ইমোশনাল, এবং তারা এই আসিফ আদনানরা যা বলে সেই সমস্ত কথাগুলিকে ওহির মতো মূল্যায়ন করে। যেমন ওহিতে কোনো ভুল থাকতে পারে না, তেমনি আসিফ আদনানরা যা বলে সেটার মধ্যেও কোনো ভুল থাকতে পারে না। সেটাই অ্যাবসলিউট, সেটাই হক, এর বাইরে যা আছে সব হচ্ছে বাতিল। এখন করতে পারতেছে কেন? এখন করতে পারার রিজন হচ্ছে যে বাংলাদেশের ওই রাজনৈতিক পট পরিবর্তন, চেঞ্জ, মানে পট পরিবর্তন হয়েছে। এখন আগে যতটুকু হাসিনা, যতটুকু হচ্ছে স্ট্রিক্টলি এই জঙ্গিবাদ রিলেটেড ব্যাপারগুলো, আমি তাদেরকে জঙ্গি বলতেছি না সরাসরি, বাট যেগুলিকে জঙ্গিবাদ হিসাবে কনসিডার করে মানুষজন, সেই সমস্ত বিষয়গুলির ব্যাপারে সে একটু করা ছিল, যার কারণে তারা চাইলেও পাবলিকলি ধরনের অ্যাক্টিভিটি করতে পারেনি। বাট এখন যেহেতু সেই বাউন্ডারিটা নাই, তো এখন তারা ওপেন অ্যাক্সেস পাচ্ছে, তারা করতেছে। আসলে তারা যদি খিলাফার মধ্যে যে সমস্যাগুলি আছে বা যে প্রবলেমগুলি আছে এগুলি যদি খুলে ধরে, ওই যে আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে যে রোড ম্যাপ, স্ট্রাকচার, একটা খিলাফার আন্ডারে রুলস এন্ড রেগুলেশনস গুলি কি হয়, খিলাফার যোগ্যতা কি হয়, ছেলেদের কি কি স্বাধীনতা, মেয়েদের কি কি স্বাধীনতা, সোশ্যাল রুলস এন্ড রেগুলেশনস কি, এই সমস্ত জিনিসগুলি যদি আসলেই সামনে আনা হয় যেমনটা মাসুদ ভাই করেছে, তাদের
আইডল যারা তালেবান, তাদের সর্বোচ্চ রিভিয়ার্ড পার্সন যিনি প্রধান বিচারপতি, মানে কি বলে এটাকে, ধর্মীয় ব্যাপারে, তার বই থেকে যখন দেখা যাচ্ছে যে এত পরিমাণ বিশ্রী চিন্তা ভাবনা আছে, সেইগুলি যদি মানুষের সামনে আনা হয় তাহলে তো কখনোই মানুষ তাদেরকে সমর্থন করবে না। তো এগুলি তো তারা আনে না, তারা 4-5টা পজিটিভ কথাবার্তা বলে, তারা তাদের ইমেজ দেখায় যে তারা হচ্ছে পশ্চিমা আগ্রাসন বিরোধী। ওকে ফাইন, আমি এটা ডিনাই করবো না যে হ্যাঁ তারা অ্যান্টি ওয়েস্টার্ন অ্যাক্টিভিটি করে। তারা এমন একটা সোসাইটি আনবে যেখানে সবার হক নিশ্চিত হবে, নারীরা নিরাপত্তা পাবে, ইকোনমিক্যাল সলভেন্সি তৈরি হবে। সো ওভারঅল একটা পিওর পজিটিভ এনভায়রনমেন্ট উইদাউট এনি ফ্লস। সো এরকম একটা ইমেজে কে যেতে চায় না? আপনি যেতে চাইবেন না, আমি যেতে চাইবো না। সো সাধারণ ছেলে পেলেও যেতে চায়, সাধারণ ছেলে পেলে তাদেরকে সাপোর্ট দেয়। যখন ভিতরে খতিয়ে দেখবে যে আসলে এই সমস্ত কথার আড়ালে কি আছে, তা ওদের মধ্যে কি পরিমাণ ডাবল স্ট্যান্ডার্ড আছে, ওদের ভিতরে কি পরিমাণ আসাহাবিয়াত রোগ আছে, নিজের মুসলমান ভাইদের প্রতি কি পরিমাণ বিদ্বেষ তারা লালন করে, এই সমস্ত জিনিস যদি মানুষ বুঝতে পারতো বা দেখতে পারতো, তাহলে তারা এই জায়গাটা পেতো না। এখন এই দায়িত্বটা কে নিবে, কে করবে? এতগুলি মানুষের হৃদয়ের জগতের পরিবর্তন কিভাবে আনবো আমরা, সেটা কোশ্চেন করা উচিত। এমন ফ্রেমওয়ার্ক তাদের চোখের সামনে দেওয়া, যখন সেই ফ্রেমওয়ার্ক দিয়ে তারা মানুষকে দেখবে তখন তারা বুঝে যাবে ও হি ইজ প্রবলেমেটিক, তার ভালো কথার পেছনে অনেক সমস্যা আছে। হ্যাঁ, যে মানুষটাকে ভিলেন করা হচ্ছে না, একটু খতিয়ে দেখি সে আসলেই ভিলেন না সে আসলে ভালো মানুষ। তো এই জিনিসগুলির কাজ আমাদেরকে করে যেতে হবে, তাহলে এরা আগাতে পারবে না। কারণ তারা যা বলে সবকিছু পিওর সলিড, সবকিছু ভালো। সবকিছু ভালো যাকে বলতেছে তাকে আপনি ভিলেন বানাবেন কিভাবে? এটা তো সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ, অনেক ধন্যবাদ অপু ভাই, শরীফুল আলম অপু ভাই। আমরা অনেক বিষয়ে কথা বলেছি, আজকে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমার 1 ঘন্টার টাইম লিমিট ছিল, 1 ঘন্টা 6 মিনিট অলরেডি ওভার। তো আমরা এই বিষয়ে আবার একদিন বসবো, আপনি আর আমি, আরো বিষয় প্রসঙ্গে। আজকে শুধুমাত্র আজকে আমরা তো খালি ইসলামিক, ইসলাম নিয়ে কথা বললাম, হ্যাঁ সেটাই, সেকুলারিজম আজকে নিয়ে তো শুধু তেমন কথাই হয়নি। আজকে ইসলামিক বিষয় নিয়ে কথা হলো, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল বিষয়ে আরো কথা ছিল, আমি অনেকগুলো নোট পয়েন্ট করে রাখছিলাম, বাট এই করা পয়েন্টগুলো কথা বলা হলো না। তো যাই হোক, আমরা আবার ইনশাল্লাহ এটা বিষয়ে কথা বলবো, সেকুলার বিষয়ে কথা হবে, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল সোসাইটি, সোশ্যালিজম বা ইসলামিক সোশ্যালিজম কেন, কোথায়, কিভাবে আছে এবং এটাকে আমরা আর কি কি ভাবে দেখতে পারি। আমরা সৌদি আরবের ইসলামিক রাষ্ট্রটা কেমন, এটার কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, কাতারের, কুয়েতের, আল কায়দা বা তালেবান যারা আছে, এই যে আফগানিস্তানে, টোটাল ইরানের টোটাল বিষয়টা আমরা দেখব এবং শেষ পর্যন্ত আমরা ক্রস চেক করে সিদ্ধান্তে আসব যে আসলে কোন পয়েন্ট বা কোন মানে নীতিটা বা কোন কনস্টিটিউশনটা, এই চিন্তা ভাবনা আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আমরা এটা নিয়ে চিন্তা করব। আজকে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, যে কারণে হয়তো লাইভে অনেক কম লোক আসছেন। নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ এই প্রবলেমটা হবে না। আজকে সবাইকে সবশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে উপস্থিত থাকার জন্য। শেষ করছি আজকে ক্রস চেক পডকাস্টের আজকের পর্ব, ইসলামিক সমাজ দর্শনের ইসলাম এবং সেকুলারিজমের এই পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীফ ভাই, আসসালাম।